সুপ্রিয় দর্শক, শুরু হলো এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভির সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় প্রশাসনের জবাবদিহিতা। আর এই আলোচনায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন এসএ গ্রুপ অফ কোম্পানিজের পরিচালক শামসুল আলম পান্থ, আমার সঙ্গে আছেন বিএনপির সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। এছাড়া আমার সঙ্গে চট্টগ্রাম থেকে ভার্চুয়ালি যোগ হবেন অ্যাডভোকেট জিয়া হাবিব। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজ শিরোনাম রেখেছি, শিরোনামটি হলো প্রশাসনের জবাবদিহিতা। বিগত সরকারের সময় থেকে অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের যে যাত্রা শুরু 2 মাসের, এর মধ্যে প্রশাসনে রদবদল হলেও আচরণগত তেমন কোনো পার্থক্য নেই। প্রশাসনিক কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি দমন, দুর্নীতি রোধ করা এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে যেসব বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন তা নিয়ে আজ আমরা আলোচনা করব। দর্শক, তার আগে আমরা জেনে নেই যে ক্ষমতার অপব্যবহার এবং হয়রানিতে প্রশাসনিক কর্মকর্তারা কতটা তৎপর, সেটা নিয়ে আমাদের কাছে 2টি রিপোর্ট আছে। আমরা সেটি এখন দেখে নিতে চাই। আমরা এখন প্রতিবেদনটি দেখে নিব। বুধবার দুপুরে হঠাৎ করেই রাজধানীর কাকরাইলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নামে জোরপূর্বক হোটেল গ্র্যান্ড প্যালেসে সন্ত্রাসী কায়দায় প্রবেশ করেন অনুপম দাসের নেতৃত্বে একটি দল। রেস্টুরেন্টে প্রবেশ করে অযাচিতভাবে বিভ্রান্তিকর নানা প্রশ্ন করতে থাকেন কর্মচারীদের। সশস্ত্র পোশাক পরিহিত দলটিকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে রেস্টুরেন্টে খেতে আসা অতিথিরা। বিদেশি নাগরিকরাও হতবাক হয়ে যান। এমন অনৈতিক ক্ষমতার অপব্যবহারে পুরো হোটেলটিতে ভীতির পরিবেশ তৈরি হয়। বন্ধ হয়ে যায় স্বাভাবিক কার্যক্রম। অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে চলে নানা হয়রানি। এক পর্যায়ে অনুপম দাসের দৌরাত্ম্য আরও বেড়ে যায়। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই রান্নাঘরে প্রবেশ করে তারা। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে আন্তর্জাতিক মানের হোটেলের রান্নাঘরে জীবাণু নিয়ে প্রবেশ চরম অন্যায়, যা সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। এই দেশের মানুষকে বলতে চাই, যারা সাধারণত ফুড লাভার, তাদের ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে আমরা ভালো খাবারটা সার্ভ করার চেষ্টা করি এবং এক্সপায়ারেশন ডেট, খাবারের গুণগত মান, ওই সকল বিষয়ের উপর আমাদের যথেষ্ট সচেতনতা নিয়ে আমরা খাবার সার্ভ করে থাকি অতিথিদেরকে। এবং তার পাশাপাশি আমি বলতে চাই, যারা এসছেন ওনাদের নট এনাফ নলেজ অ্যাবাউট দ্য ফুড। হোটেল কর্তৃপক্ষ আরও অভিযোগ করে, খাদ্যপণ্যের বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব কর্মকাণ্ড করছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা। ওনারা এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করা উচিত। তারপর কোনো হোটেল বা রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা অবশ্যই উচিত, কেননা ওনারা হ্যাজার্ড এবং এক্সপায়ারেশন ডেট, ফুড এক্সপায়ারেশন ডিউরেশন, এই ব্যাপারে তাদের কোনো সাফিসিয়েন্ট নলেজ নেই এবং ওনারা এসছেন আমাদেরকে পরিকল্পিতভাবে হ্যারাসমেন্ট করার জন্যে। তবে এ বিষয়ে ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। হাসিবুল ইসলাম শান্ত, এসএটিভি, ঢাকা। দর্শক, একই প্রতিষ্ঠানে রংপুরে আরেকটি ঘটনা ঘটেছে, আমরা সেটিও দেখে নিতে চাই। আরেকটি প্রতিবেদন। অন্যান্য দিনের মতো সোমবার স্বাভাবিক চলছিল রংপুর গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের কার্যক্রম, কিন্তু হঠাৎ করেই বেলা 11:30 সেখানে প্রবেশ করে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের একটি দল। নেতৃত্বে ছিলেন রাজস্ব কর্মকর্তা পল্লবী রানী দাস। প্রথমে নিয়মিত জিজ্ঞাসাবাদের মতো শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নেয় ভয়াবহ মোড়। রংপুর বিভাগের দায়িত্বরত কমিশনার স্বাক্ষরিত 5 সদস্যের প্রতিনিধি দল যখন কথা বলছিল, ঠিক তখনই যুগ্ম কমিশনার পায়েল পাশা অযাচিতভাবে দলবল নিয়ে ঢুকে পড়েন হোটেলে। আর শুরু হয় চাপ, হুমকি ও ভীতি ছড়ানোর ঘটনা। রেস্টুরেন্টে এসে এমন আচরণ শুরু করে দিয়েছে যে আমাদেরকে আমরা এখানে যে কি করতেছি না করতেছি, আমরা রেস্টুরেন্টে এই কারণে আমরা কোনো গেস্ট এখানে নিতে পারিনি। আজকে আমরা 4-5 ঘন্টা কোনো গেস্ট নিতে পারিনি এবং কি কোনো গেস্টে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারিনি। কারণটা অনেকটাই সন্ত্রাসী আচরণের মতো, ওনাদের বিহেভিয়ারটা অ্যাকচুয়ালি অফিসিয়াল বিহেভিয়ার না। এদিকে হোটেলের লবিতে অবস্থান নিয়ে পায়েল পাশা দামি মালামাল নিয়ে যাওয়ার হুমকি দেন। এমনকি নিজেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ঘনিষ্ঠ পরিচয় দিয়ে প্রভাব খাটানোরও চেষ্টা করেন বলে অভিযোগ হোটেল কর্তৃপক্ষের। পায়েল পাশা যিনি আছেন অ্যাসিস্ট্যান্ট যুগ্ম কমিশনার এখানকার, উনি এসে
বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছিলেন আমাকে। এক পর্যায়ে উনি ফ্লোর ভিজিটে যাবেন, তো উনি লিফটে যখন ওঠার পরে উনি আমাকে বলেন যে আপনি কি জানেন আমি যে সেই যুগ্ম কমিশনার না, আমার সাথে বিএনপির হাই কমান্ডের প্রতিদিন 3-4 বার করে কথা হয়, আমি চাইলে আপনাদের সবকিছু ক্রোক করে নিয়ে যেতে পারি। এই তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে হোটেলের অতিথিদের মাঝে। প্রায় 4 ঘন্টা রেস্টুরেন্টে প্রবেশ বন্ধ হয়ে যায়, স্থবির হয়ে পড়ে পুরো সেবা কার্যক্রম। 4টা ঘন্টা আমি কোনো বিজনেস কোনো কিছু করতে পারি না। তারা এক পর্যায়ে আমাকে আমার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমাকে হুমকি দামকি শুরু করেন। শুধু তাই নয়, অভিযোগ আছে হোটেলের কম্পিউটার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে উল্টো হোটেলের কর্মকর্তাদের আটক করার হুমকি দেওয়া হয়। এ সময় পায়েল পাশার নির্দেশেই অপর এক কর্মকর্তা নিজ হাতে একটি বিবৃতি লিখে জোরপূর্বক এজিএম এর কাছে স্বাক্ষর নেয়, যা সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। অফিসারকে নির্দেশ দেন একটা বিবৃতি লেখার জন্য। জানি না কি বিবৃতি লিখেছেন উনি সেই কাগজটা আমার কাছে এনে বলেন সিগনেচার করতে, বা সিগনেচার মানে করতে না চাওয়ায় উনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে আপনি এবং আপনার এক্সিকিউটিভ শেফ যে আছেন দুজনকে কিন্তু কোমরের ভেতর নিয়ে যাব। শেষ পর্যন্ত লুটপাটে ব্যর্থ হলেও ক্ষমতার অপব্যবহার করে গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করে নিয়ে যায় ওই দল। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন যুগ্ম কমিশনার পায়েল পাশা। তার বক্তব্য চাইলে তিনি উল্টো নিজের মোবাইল দিয়েই প্রতিবেদকের ভিডিও ধারণ করে চোরের মতো দ্রুত গতিতে গাড়িতে উঠে পালিয়ে যান। আপনি একটু বলতে পারেন তো, আপনি তো আপনি একটু আপনি কি নিয়ে যাচ্ছেন, কেন আসলেন ভাইয়া প্লিজ। এটা তো লুকোচুরির কিছু নাই। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হলেও এখনও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে মেলেনি কোনো স্পষ্ট ব্যাখ্যা। অভিযোগ উঠেছে জনগণের আমানত রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারাই কি এখন ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েছেন। এই ঘটনায় তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টরা। আশিকুর রহমান ডিফেন্স, এসএটিভি, রংপুর। দর্শক, আমরা প্রতিবেদন দুটি দেখছিলাম। আমরা আসলে আলোচনা শুরু করতে চাই। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন অ্যাডভোকেট জিয়া হাবিব। জিয়া হাবিব, আপনাকে দিয়েই আমরা আলোচনাটা শুরু করতে চাই। আইনের মানুষ হিসেবে আপনি দেখছিলেন যে কি ঘটনা ঘটেছে পরপর দুটিতে একই প্রতিষ্ঠানে। আমরা একটু এর আইনি দিকটা আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই। এটি আসলে বিচারের জায়গা থেকে কি বলবেন? এ ধরনের ঘটনা অনৈতিক এবং বলা যায় যে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল, যে এই ধরনের পদক্ষেপ সেই সব কর্মকর্তারা এখতিয়ার রাখেন কিনা? ধন্যবাদ আপনাকে। মোবাইল কোর্ট পরিচালনা নিয়ে ইদানিং বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে যে এটা কগনিজেন্স পাওয়ার না থাকলে কোনো ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করতে পারে না। তাছাড়া এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদেরকে ক্ষমতা দেয়া হয়েছে দেখা যাচ্ছে তাদের কোনো ল ব্যাকগ্রাউন্ড নাই, যার কারণে তারা অনেকটা গায়ের জোরে এই অভিযান পরিচালনা করে থাকেন। অনেক সময় দেখা যায় যে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়, একটা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। এখানেও এই বিষয়টা দেখা গেছে। শুধু স্বাক্ষর নয়, এখানে আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই, যেটা মানবাধিকারের চরম লঙ্ঘন। আর এখানে ফেয়ার ট্রায়াল, যেটা মানবাধিকারের এবং ন্যায় বিচারের মৌলিক নীতি, ন্যাচারাল জাস্টিস, যেটা ফেয়ার ট্রায়ালের কোনো সুযোগ নেই। তাৎক্ষণিকভাবে স্বীকারোক্তি আদায় করা হয়। আর এখানে বিচারিক ও নির্বাহী ক্ষমতার একটা মিশ্রণ দেখা যাচ্ছে। আইনগত ক্ষমতার বাইরেও দেখা যাচ্ছে এখানে শাস্তি প্রয়োগ করা হয়। জি, সংবিধান বিরোধী এই মোবাইল কোর্টকে চ্যালেঞ্জ করে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ একটা মামলা হয়েছিল। সেখানে নির্বাহী বিচারিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এবং বলা হয়েছিল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে এই অভিযান পরিচালনা করার জন্য, কারণ মোবাইল কোর্ট পরিচালনার কিছু নীতিমালা আছে। এখন দেখা যায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কারো বিরুদ্ধে কারো শত্রুতা থাকলে তাকে ধরে নিয়ে মোবাইল কোর্ট বসিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। মোবাইল কোর্ট যখন তখন বসাইয়া শাস্তি দেওয়া, এটা সিআরপিসি চরম লঙ্ঘন। কারণ এখানে ফৌজদারি কার্যবিধির 190 ধারার বিধান অনুযায়ী অপরাধ আমলে নেওয়ার যে ক্ষমতা, এটা খুবই সংক্ষিপ্ত। মোবাইল কোর্ট আইন যেটা 2009 সালে হয়েছে, সেখানে বলা হয়েছে মোবাইল কোর্ট পরিচালনা সময়
এটা জি। যে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা অভিযান চালানোর সময় তাকে ম্যাজিস্ট্রেট মহোদয়কে একটা জিডি করে বের হতে হবে, পেশকার থাকবে তার সাথে নথিপত্র থাকবে, অর্ডার শিট থাকবে, এবং পুলিশ থাকবে, আনসার থাকবে। উনি অভিযানে বের হওয়ার সময় যদি কোথাও কোনো অপরাধ ওনার চোখে পড়ে, তাহলে উনি সেটা তদন্ত করবেন, এবং স্বীকারোক্তি যদি দিয়ে থাকে তাহলে তাকে শাস্তির ব্যবস্থা আছে। শাস্তির জন্য উনি জরিমানা করতে অ্যাডভোকেট পারেন। জে হাবিব, আপনাকে একটু জরিমানা না- যোগ করতে চাই। আপনি রংপুরের একটি যে ঘটনাটি আপনি দেখলেন কাস্টমসের, বিশেষ করে সেখানে একটি ক্ষমতা অর্পণ করা হয়েছে। আপনি এর আগে বলছেন যে শুধুমাত্র জুডিশিয়ারির ম্যাজিস্ট্রেট যারা, তারা এই ধরনের অভিযান পরিচালনা করতে পারবেন, কিন্তু আমরা সেখানে দেখলাম একদম ভিন্ন চিত্র, যে প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, তাদেরকে এই পাওয়ারটি অর্পণ করা হয়েছে। শিরোনামে দেওয়া হয়েছে যে তল্লাশি, এটাই আমি আটক বলতে এবং জব্দকরণ, এই ক্ষমতা তাদেরকে অর্পণ করা হয়েছে। এটি আসলে বেআইনি না? কেন এই ধরনের কর্মকর্তাদেরকে এই ক্ষমতা দিতে পারে কেউ? আমাদের বিচার বিভাগের যে স্বাধীনতার জি। যে ঘোষণাটা দেয়া হয়েছে, যে জাজমেন্টটা দেয়া হয়েছিল মাজদার স্যারের যে মামলাটা, সেই মামলায় পরিষ্কার করে বলা হয়েছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ক্ষমতা দিলে সেটা মিসইউজ হবে, কারণ প্রশাসনের নির্দেশে তারা পরিচালিত হয়ে থাকে। আর এক্ষেত্রে দেখা গেছে একটা অতি উৎসাহী ভূমিকা, যে প্রতিষ্ঠানটাকে জরিমানা করা হচ্ছে বা হঠাৎ করে সেখানে চড়াও হয়েছে, এটা কিন্তু মোবাইল কোর্টের এই 2009 সালের যে বিধান, সেটা চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। এখানে কোনো ক্ষমতাপ্রাপ্ত কগনিজেন্স পাওয়ার ম্যাজিস্ট্রেট যারা আছে, সেই ধরনের কোনো ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন না। প্রশাসনিক একজন কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এভাবে যদি অভিযান চালানো হয়, তাহলে তো একবার দেখা যাবে যে ক্ষমতার মিসইউজ হচ্ছে। এই যে প্রতিষ্ঠানটা, এটা ঢাকায় একটা হলো ঘটনা, ওখানে হলো। মনে হচ্ছে যেন ভালো প্রতিষ্ঠান যেগুলো, যাদের গুডউইল আছে, তাদেরকে কোনো কারণে মনে হয় কারো ইশারায় এই ধরনের কাজগুলো করা হচ্ছে। এখানে প্রশাসনের মোবাইল কোর্টের কোনো নিরপেক্ষ চরিত্র সেখানে ফুটে উঠছে না। এই জন্য এই মোবাইল কোর্ট পরিচালনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়া বন্ধ করতে হবে, এবং ভোক্তার যে অধিকার, ভোক্তাদের কোনো কমপ্লেইন সেখানে গিয়েছে কিনা, যে ঢাকার ঘটনায় আমার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যারা গিয়েছিলেন সেখানে, নিরাপদ খাদ্য, হ্যাঁ, যারা গিয়েছিলেন তারা কি কারো আসলে অভিযোগের খাদ্য তো পরিপ্রেক্ষিতে সবই গিয়েছেন? খাদ্যের মধ্যে নিরাপদ আর অনিরাপদ থাকে নাকি? খাদ্যের তো আসলে দুইটি ভাগ হয় এখন না। ওনারা সোয়ামোটো অতি উৎসাহী হয়ে এখানে অভিযান চালাতে গেলেন, তাদের কাছে কারো অভিযোগ ছিল না? ভোক্তাদের কোনো অভিযোগ ছাড়া তারা যদি সেখানে যান সোয়ামোটো, তারা আন্দাজ অনুমানের ভিত্তিতে সেখানে গিয়ে হয়রানি করেন, তাহলে এখানে ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা থাকতে হবে। প্রত্যেকটা মোবাইল কোর্ট যখন অভিযান চালাবে, শুরু থেকে শেষ পর্যন্ত এটা ভিডিও রেকর্ড করতে হবে। এই আধুনিক বিশ্বে কিন্তু ভিডিও রেকর্ডিং ছাড়া কোনো অভিযান পরিচালনা করা হয় না, কারণ তারা যে ক্ষমতার অপব্যবহার করছে, মিসইউজ করছে, এটা একটা সাক্ষী থাকতে হবে। এটা ট্রায়ালের সময় যাতে এটা কাজে লাগে, এটা যখন আপিল কোর্টে যাবে বা উচ্চ আদালতে যাবে, সেখানে সেই ভিডিওটা যাতে, তারা যে নিরপেক্ষ ছিল, তারা যে সঠিকভাবে অভিযান পরিচালনা করেছে, তাদের প্রমাণ তাদেরকে রাখতে হবে। এখন আমরা যেটা দেখলাম যে একজন মিডিয়া কর্মী তাকে জিজ্ঞেস করছেন, যিনি অভিযান পরিচালনা করছেন, উনি দেখা যাচ্ছে মুখ খুলছেন না, উনি বলছেন না। উনি তো বলতে সমস্যা কি, যে আমরা এই অভিযোগ পেয়েছি, এই স্বীকারোক্তি পেয়েছি, এখানে আমরা অভিযান চালিয়েছি, কিন্তু স্বীকারোক্তিটাও দেখা যাচ্ছে একটা ড্রাফট করে সেখানে স্বাক্ষর নেওয়া হচ্ছে। এটা তো স্বীকারোক্তি হইল না। এটা স্বীকারোক্তি তো এটা স্বেচ্ছায় দিতে হবে। জোরপূর্বক বল প্রয়োগ করে, ভয়ভীতি প্রদর্শন করে স্বীকারোক্তি আদায় করে, এটা তো একটা অপরাধ। এই জন্য পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করে দরকার। আমি নিজেও একজন মানবাধিকার কর্মী হিসেবে এরকম একটা মোবাইল কোর্ট রামগড়ে একজন ইউএনও 2 জন শ্রমিককে ডেকে এনে মোবাইল কোর্ট বসিয়ে উনি শাস্তি দিয়ে দিলেন। তখন এটাকে আমরা হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ করলাম। মহামান্য উচ্চ আদালত বলল যে মোবাইল কোর্ট, আপনি লোক একটা ধরে এনে তাকে পুলিশে ধরে এনে দিল, বা পুলিশ দিয়ে ধরে আনলেন, তাকে আপনি শাস্তি দিয়ে দিলেন, এটা কিন্তু মোবাইল কোর্টের নিয়মের ব্যর্থ হয়েছে। আদালত এটা আমরা প্রুভ করেছি যে মোবাইল কোর্টটা সঠিকভাবে পরিচালিত হয়নি। তখন হাইকোর্ট তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার সিজ করেছে, এবং অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত এই সাজা বহাল রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে, যদি আমরা একটু চ্যালেঞ্জ করি যে মোবাইল কোর্টের যেভাবে অনিয়মগুলো হচ্ছে, এটাকে চ্যালেঞ্জ করলে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার সিজ করা হবে, এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মহামান্য উচ্চ আদালত নির্দেশ দেবেন। এই জন্য আমার মনে হয় এইসব বিষয়ে আমরা দ্রুত আইনের আশ্রয় নেওয়া
প্রয়োজন মনে করি। অ্যাডভোকেট জিয়া হাবিব, আমি আপনার কাছে আবার আসবো, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আমাদের সঙ্গে আছেন শামসুল আলম পান্থ, পরিচালক এসএ গ্রুপ অফ কোম্পানিজ। তিনি গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টেরও পরিচালক। আমরা শামসুল আলম পান্থর কাছে যেতে চাই। আপনার দুটি প্রতিষ্ঠানে পরপর দুদিন যে অভিযান চালানো হলো এবং সম্পূর্ণ আপনি শুনছিলেন যে অ্যাডভোকেট জিয়া হাবিব বলছিলেন যে এটি আসলে তাদের সেই ক্ষমতা নাই যে ক্ষমতা তারা প্রয়োগ করেছে। এটি আসলে কেন উদ্দেশ্য প্রণোদিত আমরা রিপোর্টে দেখলাম যে একটা অনৈতিক সুবিধা না পেয়ে, এবং 5 তারকা মানের এ ধরনের একটি হোটেলে এ ধরনের অভিযান আসলেই দুঃখজনক আমাদের বলতে হয়। যেটি যে আপনার কাছে যেটি জানতে চাই যে তারা কেন হোটেলটিকে এই ধরনের হোটেলে অভিযান চালায়। অবশ্য আপনাকে ধন্যবাদ, এবং আমাদের অতিথিবৃন্দ এখানে এবং জুমের ভিতরে যারা আছেন সবাইকে আবার শুভেচ্ছা। আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন, এরকম একটা ধারা কেন অবলম্বন তারা করেছে, আসলে উদ্দেশ্য করে আসার একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারি। ইট ইজ আ ভেরি স্পেসিফিক টার্গেট রিগার্ডিং দিস ইনস্টিটিউশন গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট। এটার যাত্রাটা আসলে 2018 সালে শুরু হয় বাংলাদেশের হোম গ্রোন চেইন হোটেল ব্র্যান্ড হিসেবে, এবং আমি গর্বের সাথে এটা বলি যে আমরা সাকসেসফুল কিছুটা ক্ষেত্রে। আমাদের বাংলাদেশে যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা আছে সেটাকে এক ধরনের ইমপ্রুভ করার জন্যে। তবে খাদ্য নিরাপত্তার নামে আমি যেটা সেকেন্ড প্রতিবেদনে আমরা যেটা দেখছি, নিরাপত্তার নামে এরকম আনসার বাহিনীকে হাজির করে এক ধরনের ভয়, এক ধরনের ফিয়ার ইনভোক করাটা আমি মনে করি কমপ্লিটলি ইলিগাল, কমপ্লিটলি অবৈধ। এবং এটার সাথে মোবাইল কোর্ট পরিচালনা করার যেসব বিধান আমরা এই মাত্রই শুনলাম, এগুলো আসলে ম্যাটার অফ ডিবেট, ম্যাটার অফ স্পেসিফিক ইনসিডেন্ট। এই ক্ষেত্রে আমরা বলবো প্রবেশ জব্দকরণ বা এরকম যেসব রুলিংগুলা জারি করা হয়েছে স্পেশালি রংপুরের ক্ষেত্রে, সেটা আসলে কোনো হোটেলের পক্ষে যায় না। যেটা আমি ওই প্রতিবেদনে যেটা দেখলাম, চিঠিতে উল্লেখ ছিলেন যে এটা আসলে সিগারেট বা তামাক জাতীয় প্রোডাক্টের উপরে যেরকম ক্ষমতা অর্পণ করা হয় তেমনটি করা হয়েছে। হ্যাঁ, বাট এটা তো 5 স্টার হোটেল, আমরা তো এরকম কোনো প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করি না। আবার এর থেকেও গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে 5 স্টার হোটেল বা এই মার্কেটটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের অর্থনীতির জন্য। সেকেন্ডলি, ফরেন ভিজিটার যারা আছে, বাইরের দেশে যারা এখানে ট্যুরিজমের জন্য আসে বাংলাদেশে, ওই মার্কেটে হোটেল, মোটেল এবং রেস্টুরেন্ট খাতগুলো খুবই ইম্পর্টেন্ট। এরই পাশে আমরা যেটা দেখতে পাই, এক প্রকারের ম্যাজিস্ট্রেসি যেটা অ্যাপ্লাই করা হয়েছে, দের ইজ কোনো সুযোগ নেই। আমি যে প্রতিবাদ জানাবো বা এক ধরনের রেসপন্স করবে এরকম কোনো সুযোগ নেই। এবং বিভিন্ন টাইম আমরা এটা দেখতে পাই, নোটিশ পেয়েছি যে এসব আসলে করার কারণটাই হচ্ছে এক ধরনের অবৈধভাবে আত্মসাৎ করার বা কোনো ধরনের এক ধরনের মান্থলি অনৈতিক সুবিধার জন্য লক্ষ্যে আর কি এসব করা হয়, এক ধরনের মাসোয়ারার আদায় করার লক্ষ্যে। তবে আমি মনে করি আমাদের বর্তমান সরকার ভেরি নিউ এস্টাবলিশমেন্ট নিয়ে এসেছে, বেশ কিছু প্রেক্ষাপট রেখেছে। আমি এগুলো না বললেও নয়। ফ্যামিলি কার্ড, সাথে সাথেই কৃষি কার্ড যেটা কিছুদিন আগে উদ্বোধন হয়। আশা করব যেন এসব জিনিস আসলে মানুষের রিয়ালিটির সাথে, বাস্তবতার সাথে এক ধরনের ট্রান্সপারেন্সি যেন রাখতে পারে বর্তমান সরকার। জি, শামসুল আলম পান্থ, যে প্রতিষ্ঠানগুলো অভিযানের নামে যে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত, আমরাও প্রতিবেদনে দেখলাম যে অনৈতিক সুবিধা না পেয়ে বিভিন্ন সময় যে বা মাসোহারা করার একটা চেষ্টা এবং সন্ত্রাসী কায়দায় যেখানে সশস্ত্র অবস্থায় উপরে যাওয়া হলো, এবং যে কর্মকাণ্ড আসলে কোনোটাই আসলে ওইভাবে গ্রহণযোগ্য না। আপনার কাছে জানতে চাও যে এই প্রতিষ্ঠানগুলো আসলে জনস্বার্থে এই প্রতিষ্ঠান গিয়ে নতুন কোন চিন্তা ভাবনা করা উচিত কিনা নতুন সরকারের কাছে, এমন কোনো আবেদন আপনার আছে কিনা? অবশ্যই একটা হোটেল জাস্ট একটা নাম কাওয়াস্তে হোটেল হয় না। এটার ভিতরে রুম সার্ভিসেস থাকে, খাদ্য পানীয় সার্ভিসেস থাকে, ফুড অ্যান্ড বেভারেজ, অফকোর্স বিভিন্ন টোর সাইট সিইংয়ের বেনিফিটগুলো থাকে, এবং কি কনভেনশন ব্যাঙ্কোয়েটিং করার ফ্যাসিলিটিস থাকে। এটার সোসাইটি সমাজের দিকে যদি আপনি লক্ষ্য করেন, এটা একটা ইম্পর্টেন্ট স্থাপনা। তবে যেমনটা কি রংপুর, ওই শহরটাতে আমাদের গ্র্যান্ড প্যালেস হোটেল হওয়ার আগে এই মানের কোনো গেস্ট হাউস হোটেল আসলে ছিলেন না, ওই অঞ্চলেই নেই। যেমনটা বলছিলেন, এই কারণে আমরা একটা অপরচুনিটি খুঁজে পাই, এবং কি ওই রংপুর জেলাকে বেটার করণের মধ্যেই আমি বিশ্বাস করি যে হোটেলটা গুরুত্বপূর্ণ। তবে আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর যেন জি, এটা যেন এমন একটা পর্যায়ে যায় যেন খালি হোটেল ইন্ডাস্ট্রি নয়, বিভিন্ন ইন্ডাস্ট্রি যেন সেটাতে
প্রভাবিত হতে তিনি পারে। নিজে উত্তরাঞ্চলের সন্তান এবং উত্তরাঞ্চলের বলা যায় যে অনেকটা বঞ্চিত এলাকা হিসেবেই এই আপনারা এই উদ্যোগটা নিয়েছেন, সেখানকার মানুষ যাতে একটু ভালো সেবা পায় হোটেলে। তো শামসুল পান্থ, আমি আপনার কাছে আসবো। দর্শক, আমাদের সঙ্গে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আইন প্রণেতা, বিএনপির সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন আমাদের সঙ্গে আছেন। আমরা একটু মঞ্জিল মোর্শেদ ভাইয়ের কাছে যেতে চাই। আমাদের যে শিরোনাম যে প্রশাসনের জবাবদিহিতা, আমূল পরিবর্তন, আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল বাংলাদেশে একটি ভালো সামনের দিকে এগিয়ে যাবে, যে পরিবর্তনের আশা নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সরকার, সেইখানে প্রশাসনের যে কর্মকর্তা যারা বলা হয় যে অনেকটা গুপ্ত সুপ্ত বা ঘাপটি মেরে আছে, তাদেরকে তারা পদায়ন হলে বা তাদের এই দৌরাত্ম্য কবে থামবে, সেখানে কি সংস্কার প্রয়োজন? আর যে দুটি ঘটনা আমরা দেখলাম, সেখানে এটিকে আপনি কি বলবেন যে এই ঘটনা আসলে বাংলাদেশের জন্য কতটা দুঃখজনক? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা আলোচক আছেন, দুইজন সহ আলোচক, তাদেরকে শুভেচ্ছা, এবং যারা শুনছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, আপনার রিপোর্ট দুটি নিয়ে যদি আলোচনা করেন, সেটি হলো এক ধরনের বিষয়, কিন্তু আপনি যে হেডিংটা বলছেন এটি হলো ওভারঅল আলোচনা। যে প্রশাসন নিয়ে কিন্তু আমাদের অনেক বিতর্ক আছে, এবং আপনি জানেন আমরা রিপোর্টটা আসলে একটা উদাহরণ হিসেবে নিয়েছি, এটি খুবই সামান্য উদাহরণ হিসেবে এবং আপনি এরকম দেখছেন, অনেক ঘটনা কিন্তু প্রতিদিনই ঘটছে। এই উদাহরণ দিয়ে আপনারা যেটা অ্যাচিভ করতে চেয়েছেন, মানে জনগণের মাঝে যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি করা যে এরকম অন্যায় কাজ হচ্ছে, সেটা আরও বেটার হতো। কারণ আপনার কিন্তু দুটো প্রতিষ্ঠানই কিন্তু আপনাদের প্রতিষ্ঠান, তাই না? সেখানে কিন্তু আপনার আরও দুইটা 5 স্টারে এরকম অ্যাক্টিভিটিস হয়েছে কিনা সেরকম যদি দেখাতেন, তাহলে কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্যতা আরও বেশি হতো। ওইটাকে ওইভাবে তারা নিত যেটা একটা ইলিগ্যালিটি হয়েছে ইন রেসপেক্ট অফ অল। কিন্তু যেহেতু একটা পার্টিকুলার জায়গায় আপনাদের আসছে, আপনাদেরই দুইটা হোটেল, সেখানে কিন্তু ধারণাটা আপনাকে ওইভাবেই দিতে হবে, ওইভাবে আলোচনা আসতে পারে যে আপনাদের উপরে কোনো স্পেশাল কোনো অ্যাসাইনমেন্ট, মানে আপনাদেরকে ডাউনগ্রেড করার জন্য, পলিটিক্যাল হ্যারাসমেন্ট করার জন্য, বা আপনাদের ব্যবসা করার জন্য কোনো কিছু আছেন কিনা, সেই বিষয়টা হয়তো এরকম হতে পারে মঞ্জিল মোর্শেদ, অন্য সব জায়গায় হয়তো তারা সুবিধা পায়, আমাদের কাছ থেকে সুবিধা পায় না, বা আমরা হয়তো সৎভাবে চলি, আমাদের প্রতিষ্ঠান সবসময় ঢালাওভাবে ঠিক হবে না। কারণ আপনি দুটো জায়গায় দেখেন, এখানে এটা হলো খাদ্য নিরাপত্তা, কিন্তু মানে আপনার আর ওইটা কিন্তু অন্য জিনিস মনে হয়। ওখানে কিন্তু রংপুরেরটা কিন্তু সম্ভবত ট্যাক্স রিলেটেড, রাজস্ব রিলেটেড, কাজে ওইটা একটা জিনিস, এটা আরেকটা জিনিস। আপনি জানেন যে নিরাপদ খাদ্য এটা কিন্তু এমনিতে হয় নাই। এদেশে আমাদের দীর্ঘদিনের আলোচনা, এই আপনাদের টকশোতেই বহু আলোচনা এবং সিভিল সোসাইটির আলোচনা, এবং আমরা একসময় দেখেছি আসলে খাদ্যের নামে আমাদের বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে, ছোট বড় থেকে সমস্ত ব্যবসায়ের ক্ষেত্রে, খাদ্যের মধ্যে আমাদের যে এত ভেজাল, আসলে মূলত উদ্দেশ্য ছিল খাদ্যে ভেজাল প্রতিরোধ করার জন্য আইনটা তৈরি করা, এবং সেই কারণে কিন্তু এই আইনটা হয়েছিল, তাই না? এই যে ভোক্তা অধিকার আইন, সেটাও কিন্তু আপনার এমনিতে হয় না। সংক্ষেপে যে একজন সাধারণ মানুষ আপনার কাছে জানতে চাই যে ফুটপাতে বা নোংরা পরিবেশে, অস্বাস্থ্যকর অনেক পরিবেশে অনেক দোকান, অনেক হোটেল চলছে, আপনার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সেখানে আমরা খুব বেশি দেখছি বলে মনে হয় না। 5 তারকা মানের একটি হোটেলে যেখানে প্রতিদিনের অতিথি আসে এবং তাদের জন্যই খাবার তৈরি করা হয়, রান্নাঘরটি স্পেশালি তাদের জন্য তৈরি করা। আপনি দেখেছেন যে আমাদের এখানে বিশেষ করে গ্র্যান্ড প্যালেস হোটেলে বিদেশি অতিথিরাও ছিলেন, যেখানে বিদেশি অতিথিরা থাকেন এবং বেশিরভাগ অতিথি আমাদের ওখানে ফরেনার থাকেন, তাদের জন্য যে খাবার প্রস্তুত করে, সেখানে তারা হঠাৎ করে এরকম ভাবে, প্রথমত হলো আপনি ধরেন যে একটা 5 স্টার হোটেল আর যাওয়াটাকে আপনি কিভাবে দেখেন? গুলিস্তানের একটা ধরেন হোটেল, এটার মধ্যে ডিফারেন্স আছে। কারণ 5 স্টার যখন আপনার অনুমতি নেন, তখন কিন্তু ওখানে অনেক ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হয়, তাই না? এবং সেখানে ওই গুলিস্তানের হোটেলের যে শেফ, সে যে রান্না করে যে পোশাকে, যে স্ট্যাটাসে, সেইটা কিন্তু 5 স্টারে পারে না। কারণ ওখানে কিন্তু আপনাকে সেইপই রাখতে হয়। আমি বলতে চাচ্ছি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাজ যেখানে বেশি, সেখানে তাদের তৎপরতা কম, তারা কেন 5 তারকা হোটেলে আমি আসছি সেই কারণে যে 5 স্টারে যেহেতু আপনার কিচেন যেটা শেফ থেকে শুরু করে সবারই কিন্তু একটা ট্রেইনড পার্সন অ্যাপয়েন্ট করতে হয়। ওখানে কিন্তু এমনি লোককে অ্যাপয়েন্ট করা যায় না, এবং সেখানে ট্রেইনড পার্সন মানে তার সব কিছু জানা আছে, কোনটা হাইজিনিক হবে। দেখবেন 5 স্টারে কিন্তু খাবারটা ধরবে, হাতে একটা থাকবে, গ্লোভস থাকবে। কিন্তু আপনি যদি আমার গুলিস্তান বন্য যখন একটা হোটেলে যান, সেখানে দেখবেন যে খাবারটা এনে দিচ্ছে, সেখানে কিন্তু তার হাতে কোনো গ্লোভস নাই। ইভেন কি ধরেন সালাডটা দিল, শশা কাটা,
হয়তো একটা নিচে পড়ে গেল, সে হাতে উঠেই কিন্তু আবার ওখানে দিবে। কিন্তু 5 স্টারে কিন্তু সেটা হবে না, কারণ হাতে কিন্তু একটা গ্লোভস থাকবে। এখন 5 স্টারগুলোতে আপনি যখন রেজিস্ট্রেশন যখন নিচ্ছেন হোটেলের পারমিশন, তখনই আপনাকে অনেক কিছু ফুলফিল করে আইন অনুযায়ী আপনাকে লাইসেন্সটা নিতে হচ্ছে, সেখানে কিন্তু সম্ভাবনা কম থাকে। আমি জানি না কোনো অ্যালিগেশনের প্রেক্ষিতে গেছে কিনা, অবশ্য বড় বিজনেস হলেই যে সবাই খুব ভালো কাজ করবে তাও না। আপনি জানেন যে বাংলাদেশে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এই যে ভোক্তা অধিকারের ক্ষেত্রে অনেক বিষয় আমি জানি যে আপনার না, এখানে আসলে স্বেচ্ছাচারিতা বা একটা বিশেষ উদ্দেশ্য এটা কি স্পষ্ট না, এটা তো তদন্ত ছাড়া আপনারা যদি কোনো বলেন কিছু আমরা আলোচনা করতে পারি। আমাদের তো ব্যক্তিগত নলেজ নেই স্বেচ্ছাচারিতা আছে কিনা। তবে যেটা মনে হলো যে একই জায়গায়, মানে আপনাদের প্রতিষ্ঠানের দুইটা গ্রুপে, এটা আপনার রিপোর্টে নিয়ে আসছেন, অন্য কোনো আনেন নাই। কাজে সেখানে আমরা যদি মনে করি যে এই দুইটা প্রতিষ্ঠানই করা হয়েছে, সেখানে যদি আপনারা কোনো এরকম হিন্স দিতে পারেন যেটা একটা রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে, বা এটা একটা বিশেষ প্রজেক্টের কারণে হচ্ছে, বা ধরেন চাঁদাবাজির জন্য হচ্ছে, নট আনলাইকলি, বলা যাবে না যে এটা চাঁদাবাজির জন্য হচ্ছে না, কিন্তু আমরা এটাও ধরে নেব না যে চাঁদাবাজির জন্য হচ্ছে, এটা কিন্তু আমরা ধরে নিতে পারবো না। আমরা ইন ব্রডলি অ্যানালিসিস আলাপ করতে পারবো, সেটা হলো যে অভিযোগটা এসছে, সেখানে আপনারা কিন্তু এই যে মোবাইল কোর্টে এসে যদি আপনাকে ফাইন করেও থাকে, তাহলে আপনি কিন্তু এটার মধ্যে আপনার অ্যাপিলের সুযোগ আছে। এবং আপনি জানেন যে আমার যতটুকু আমার ডাটা আছে, সেখানে অ্যাপিলে শতকরা 90% কেসে খালাস হয়ে যায়, 90% কেস। এখানে এটা হাইকোর্টেও আমি রিট করেছি, এগুলো মোবাইল কোর্ট নিয়ে অনেক কিছু, এটা জাজমেন্টও আছে। কিন্তু জাজমেন্ট হলেও সেই মোবাইল কোর্টটা 2007-এ যখন জুডিশিয়ারি সেপারেট হয়, তখন এই আমাদের আসলে সমস্যা হয়তো কি, আমাদের আদালতগুলো যখন কাজ করে আলটিমেটলি প্রশাসনের ছত্রছায়ার বাইরে অনেকে যেতে পারে না। 2007 সালে যখন আইনটাকে আলাদা করা হলো, জুডিশিয়ালি সেপারেট করা হলো, তখনই কিন্তু এখানে এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পদটা সৃষ্টি করলো এবং সৃষ্টি করে আদালতের অনুমতি চাইলো, কিন্তু আদালতের কিন্তু তখন অনুমতিতে দেওয়া ঠিক হয় নাই। আদালত কিন্তু সেখানে দিয়ে দিলেন, মানে আপনার জুডিশিয়ারির মধ্যে আর একটা মেকানিজম তৈরি করে। এই যে এখন দেখবেন মোবাইল কোর্টে আর্মস কেসেও তারা সাজা দিয়ে দিচ্ছে, কিন্তু একটা লোক আর্মস কেসে তাকে পজিশনে পাইল কিনা, আর্মসটা জেনুইন কিনা, তারপরে সে হোল্ডার কিনা, অনেক কিছু বিবেচনা করতে হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলে হয় কি, তার ওখানে আইন কানুনের মাধ্যমে দুই পক্ষের লয়ারের মাধ্যমে আপনার জেরা সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে হয় যে এইটা অপরাধী। আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যখন করে সেটা কিন্তু সেটা করে না। যেমন অ্যাডভোকেট সাহেব বললেন না যে অনেক সিআরপিসির সব কিছু প্রমাণের বিষয় থাকে না, কারণ আইনটাই ওই রকম যে আপনাকে ধরবে, প্রমাণ হইলেই আপনাকে সাজা দিয়ে দেবে, তারপরে আপনি অ্যাপিলে যান। এখন এখানে যখন এই প্রথম যখন এটা করা হয়েছিল তখন ছিল আপনি কি বলবেন না, প্রথম যখন করা হয়েছিল তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্কোপটা খুব লিমিটেড ছিল, কিন্তু আমরা দেখলাম প্রশাসনের ক্ষমতাটা এমনই, ওরা আস্তে আস্তে প্রত্যেকটা আইনই এই শিডিউলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। মানে যত আইন হচ্ছে শত আইনই এই শিডিউলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যার ফলে এখন দেখবেন বিচারের যদি আপনি হিসাব করেন, বাংলাদেশে বিচারের যদি ডাটা নেন, তাহলে দেখবেন যে 70-60% বিচার হচ্ছে মোবাইল কোর্টে, আর ওই অন্য কম বিচার হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে ম্যাক্সিমাম বিচারই তারা নিয়ে এনেছে, এবং এটা একটা ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এটা আপনাকে হ্যারাস করতে যায়, এখান থেকে বিভিন্ন হয়। আমি বলবো না যে অনেক ম্যাজিস্ট্রেটরা খুব ভালো করছেন, আপনি জানেন যে অনেক এই ভোক্তা অধিকার বলেন বা নিরাপদ খাদ্য, অনেক ম্যাজিস্ট্রেটরা কিন্তু খুব জনগণের সাপোর্ট পেয়েছে এবং তারা অনেকগুলো ভালো কাজ করেছে। হ্যাঁ, এর মধ্যেও যে বাংলাদেশের আমাদের ক্যারেক্টারই তো আপনি জানেন যে আমাদের মানুষের ক্যারেক্টারই হলো রুল অফ ল না মানা, মানে আইনের শাসন না মানা, আইনটাকে অ্যাভয়েড করা। কাজে আপনি যতই ইম্পোজ করেন না, 5 স্টারের কথা বলেন, আপনি অনেক কিছু নিয়মকানুন মেনে আপনি লাইসেন্সটা নিয়েছেন, তারপরে হয়তো দেখা গেল যে বেতন কমের জন্য আপনি হয়তো যে সেই রাখা দরকার ছিল সেটা না রাখে আপনি আরেকজন রাখতে পারেন। এটা তো আমাদের ক্যারেক্টার আছে, আমাদের ব্যবসায়ীদের ক্যারেক্টার আছে, সেই কারণে কিন্তু ওটা হতে পারে। আমি বলছি না যে সেইটাই হবে, কিন্তু দুই দিকটাই আছে। সেই ক্ষেত্রে এখন যেটা সমস্যা হলো সেটা হলো যে অবশ্যই আপনার ব্যবসায়ীর ক্ষেত্রে আপনার যাতে হ্যারাসমেন্ট না হয়, এবং আপনার নরমালি যেহেতু ফরেন গেস্ট থাকে সেখানে কিন্তু এরকম একটা হইহট্টগোল দেখলে পরে এখানে কিন্তু আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, এবং এটা অবশ্যই করা দরকার। এবং এটা আপনার প্রতিকার আছে। আপনি যদি মনে করেন যে অফিসার গিয়েছে সে লিগালি যায় না, সে একটা হ্যারাসমেন্ট করেছে, আপনি কিন্তু তার বিরুদ্ধে এলিগেশন করতে পারেন, এবং সে এলিগেশন করলে কিন্তু এটা উপরের পর্যায়ে কিন্তু এটা তদন্তের ব্যবস্থা আছে। ইভেন কি আপনি লিগালিও কোনো কোথাও গিয়ে আপনি যদি মোবাইল কোর্ট একটা হয়ে থাকে, ইলিগাল হয়ে থাকে, আপনি এটা চ্যালেঞ্জ করতে পারেন হাইকোর্টে বা অ্যাপিলে করতে পারেন। আর সবচেয়ে কথাটা হলো যে এই মোবাইল কোর্টগুলো হাইকোর্ট অলরেডি এই মোবাইল কোর্টটাকে ইলিগাল ঘোষণা করে দিয়েছে, কিন্তু এটা গভর্নমেন্ট অ্যাপিল করেছে না, চলছে বললাম যে গভর্নমেন্ট অ্যাপিল করেছে, অ্যাপিল আর শুনানি হয় না। এটা কিন্তু আজকে না, এটা কিন্তু আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগেরও আরও আগে, আওয়ামী লীগ তো গেল 24 সালে,
তো তারও আগে ধরেন 18-19 সালে জাজমেন্ট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ওই যে অ্যাপিল করে রেখে দিয়েছে, ওই অ্যাপিলটাই ওইভাবেই আছে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু ওটা শুনানি করে না, এবং ওখানে কিন্তু কোর্ট বা অন্য কেউ এটা শুনানি করে না। কিন্তু আপনি দেখবেন অনেক মামলা যার যত ইন্টারেস্ট আছে সব মামলা হয়ে যাচ্ছে, কিন্তু এই মামলা কিন্তু শুনানি হচ্ছে না। কারণ এইটা হলে পরে এখানে একটা আলটিমেট ডিসিশন হয়ে যাবে যে মোবাইল কোর্টটা কি চলবে কি চলবে না। কারণ মোবাইল কোর্ট নিয়ে অনেক বিতর্ক আছে, আবার মোবাইল কোর্টের ডিমান্ডও আছে। কারণ আপনি জানেন যখন এই যে আপনার ধরলো আপনার আমাদের যে ফুয়েলের যে ক্রাইসিস, এখন ফুয়েলের ক্রাইসিস আপনার অনেকে এই বাড়ির নিচে খাটের নিচে অনেকে দিয়ে ড্রামে তৈল রাখতেছে, সেখানে মোবাইল কোর্ট করে উদ্ধার করতেছে না। কিন্তু এটা যদি আপনি থানায় মামলা করে কোর্টের মাধ্যমে সমন ইস্যু করে করতে যান, সেটা ডেলি হয়। মোবাইল কোর্টটা হয়েছিল যে এমার্জেন্সি একটা রিলিফ দেওয়ার জন্য, এবং কখন এসেছিল আপনি জানেন যখন খাদ্যে ভয়াবহ ভেজাল, এই যে আপনার ভেজাল যখন শুরু হয়েছিল আপনার ফরমালিন থেকে শুরু করে ফ্রুটস তারপরে খাদ্য সব কিছুতে, তখন থেকে এগুলো শুরু হয়েছিল, এবং তখনই এই আইনটা প্রয়োজন এই জন্য ছিল যে খুব দ্রুত একটা শাস্তি দেওয়া। কিন্তু আজকে অনেক বছর হয়ে গেছে, এখন এর মধ্যে অনেক ত্রুটি বেরোয়েছে, সেই ত্রুটিগুলো সংশোধনের প্রয়োজন। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখি যে প্রশাসন তাদের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা তাদের কোনো সময় হাত থেকে ছাড়তে চায় না, যার ফলে এই যে এইটার মধ্যে যে একটা রিসাফল হবে, এটার মাধ্যমে যে আপনার ত্রুটিগুলো দূর করে আর একটু রিসাফল করার কোনো ব্যবস্থা, সেরকম কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। মঞ্জুর মোর্শেদ, আমি আপনার কাছে আবার আসবো। এবিএম মোশাররফ হোসেন, আইন প্রণেতা হিসেবে সংসদে বিশেষ করে এই সরকারের যে আকাঙ্ক্ষা, আপনাদের নির্বাচনী ইশতেহারেও ছিল সুশাসন, দুর্নীতি দমন এবং জবাবদিহিতায় নিয়ে আসা, আমরা অনেক ভালো ভালো কাজও নষ্ট হয়ে যায় বা সেটি ম্লান হয়ে যায় এমন অনেক ঘটনার মধ্য দিয়ে। আসলে সার্বিকভাবে প্রশাসনের একটি জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করা উচিত, এটা আপনি নিজেও অনেকবার বলেছেন। এই জবাবদিহিতার জায়গায় আসলে সরকার কি কাজ করছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং এসিটিভির দর্শক। না, আমরা তো জবাবদিহিতার জন্যই তো এই সংগ্রামগুলো করছি। এখানে মঞ্জুর মোর্শেদ ভাই আছে, আমি প্রায় শুনি হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট নিয়ে আপনি তো বহু রিট করেন। আসলে আমাদের যে মৌলিক কিছু অধিকার আছে সেগুলিকে তো আমাদের রাষ্ট্র যদি এই নিশ্চয়তা না দিতে পারে, তাহলে নাগরিকদের তো ভোগান্তি হবে, এটাই স্বাভাবিক। আমি হয়তো আইনজীবী না, কিন্তু দুই আইনজীবীরা আমার কথা শোনেন, আমি লোকালে দেখি মঞ্জুর মোর্শেদ ভাই মাঝে মাঝে এইভাবে কিন্তু ভিকটিম হয়ে যাচ্ছে অনেকে। যেমন এর মধ্যে একটা ঘটনা বলি, আমার ওখানে তা এখন আমাদের গ্রামগঞ্জের অনেক লোক কিন্তু অনেক আইন সম্বন্ধে ধারণা নাই। আমাদের ওখানে আমি দেখলাম এই যে 1 মাস আগের ঘটনা, একজন কৃষক তার নিজের জমি মাটি কেটে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ওখানে হঠাৎ মোবাইল কোড হলো, 1 লক্ষ টাকা জরিমানা অথবা 3 মাস জেল। এখন ওই লোকের দাবিটা হলো যে এটা তো আমার জমি, আর ম্যাজিস্ট্রেট বলল যে না, কৃষি জমি সুরক্ষা আইনটা হয়েছে, সেখানে ওই পানিশমেন্টটা করেছে। এখন আপনাকে একটা কথা হলো, ওই কৃষক তো আমার জানে না জিনিসটা, আপনাকে তো এটা পাবলিসিটি করতে হবে, প্রচার করতে হবে, জনগণের তার গোড়ায় নিয়ে যেতে হবে। আইনটাও রিসেন্ট হয়েছে। আমি নিজে ওই ম্যাজিস্ট্রেটের সাথে কথা বললাম যে আমি কি, উনি তো জানেন আপনাকে, উনি বললো আপনি যে কথা বললেন এই আইনটা আছে। তাই আমি বললে এই আইন তো আপনাদের প্রচার করা উচিত, মানুষকে জানানো উচিত। তাই আমি বললাম ফার্স্ট টাইম আপনি হয়তো ওনাকে ক্ষমা করতে পারেন একটা ওয়ার্নিং দিয়ে, কিন্তু করে নেই, ওনাকে কিন্তু 1 লক্ষ টাকা জরিমানা করেছে অথবা 3 মাস জেল। তো ওই লোকটা এখন আইনের প্রতি তার শ্রদ্ধা কতটুকু থাকবে, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। কারণ উনি তো আইন জানে না, উনি নিয়ম জানে না, গভর্নমেন্ট কাছ থেকে ওনাকে অবহিত করা হয়নি। এই যেমন একটা ঘটনা, আর আপনি যে 2টি ঘটনা দেখালেন, এখানে আমার মনে হচ্ছে হয়তো 2টা কারণ হতে পারে, যেটা মঞ্জুর মোর্শেদ ভাই বলেছে, হয়তো কারো কোনো অভিযোগ থাকতে পারে, কিন্তু তারা হলেও তো সেটা তারা গিয়ে ওখানে বলবে, কারণ আপনাকে তো জবাবদিহিতা নিশ্চিত করতে। অভিযোগ থাকলেও তো সেটি আগে নোটিশে আনা উচিত। হ্যাঁ, ওখানে গিয়ে বলা উচিত যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, সুতরাং আপনি এইটার জবাব দেন। আর আরেকটা হতে পারে যে না, কোনো বিশেষ উদ্দেশ্য হতে পারে, এইটাও আমি অস্বীকার করি না, বিশেষ উদ্দেশ্য থাকতে পারে, কোনো ইন্টারেস্ট থাকতে পারে, পার্সোনাল তার প্রতি কোনো জেলাসি থাকতে পারে, অথবা ওই যে একটা দেখলাম পলিটিক্যাল কথা বলেছে না, সেটা ক্ষমতা দেখানোর চেষ্টা করছে না। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কারণ যেই অভিযোগটা করা হয়েছে এটা মানে ক্ষমতাসীন দল, মানে আমাদের দিকেই আঙ্গুলটা তুলেছে, হাইকমান্ডের কথা। আপনি দেখেন যে কোথাও বাংলাদেশে এই 2 মাস বিএনপি ক্ষমতায়, এই ধরনের বিএনপির লোকরা কোথাও এই ধরনের ক্ষমতা প্রয়োগ করেছে বলে আমার জানা নাই,
মঞ্জুর মোর্শেদ ভাই বলতে পারবে। না, আর রিপোর্টার যদি ওই যে বিএনপির নেতার কথা বললো না, রিপোর্টার কিন্তু সেইটা তো তাকেও একটা জিজ্ঞেস vector। করা, সেটা তাহলে আরো রিপোর্টটা স্পষ্ট হতো। না, সে তো কথা বলতে চায়নি। না না, এখন আপনি বিএনপির উনি যে বললো যে নেতার কথা বললো, সেই নেতাকে সে ইন্টারভিউ করতে সেটা নাম করতে বলেনি, পারতো, হাইকমান্ড বলেছে। কিন্তু সেটা করেনি। তো সুতরাং আমি মনে করি এইভাবে নানা ইন্টারেস্টেড গ্রুপ আছে যারা নানাভাবে নিজেদেরকে ব্যবহার করে। না, এদের দমনে কি করবে এইটাই না, আমার এদের প্রশ্ন জানতে চাওয়া, যে এদের- এরকম আমরা জানি যে অনেকে বলেন যে 16 ডিভিশন বা অর্থাৎ 5 আগস্টের পর, অথবা আপনারা যেদিন খবর নিয়েছেন 17 ডিভিশনও তো অনেক হয়েছে, যারা এখন ক্ষমতার কাছাকাছি থাকতে চায়, অতি উৎসাহী কর্মকর্তা, এইটা সব বাংলাদেশের সেক্টরে। মানুষের একটা- তাদের ক্ষেত্রে তো সচেতন না না, হতে হবে। এটা জাহিদ ভাই, এটা বাংলাদেশের মানুষের কিছু ক্যারেক্টার আছে যে ক্ষমতার কাছাকাছি থাকতে চায় বা তারা সুবিধা নিতে চায়, কিন্তু এবং নিজেকে জাহির করতে চায় যেটা। হ্যাঁ, কিন্তু এইটা হলো গভর্নমেন্টের অ্যাটিটিউডটা কি, আপনাকে সেইটাকে দেখতে হবে যে গভর্নমেন্ট কতটুকু প্রশ্রয় দেয়। আপনি দেখেন, আমি তো একটা রাজনৈতিক দল করি বা দল থেকে আমি নির্বাচিত সংসদ সদস্য, আমি কিন্তু মঞ্জুর মোর্শেদ ভাইয়ের জন্য কাজে লাগবে যে বিরাট একটা অভিযোগ যে আমরা যে ক্ষমতা, এটাই তো বুঝতে পারছি না। কারণ ক্ষমতাসীন দলের একটা দৌরত্ব থাকে সবসময়, স্বাভাবিক। কিন্তু বিএনপি এমনভাবে, বিশেষ করে এই 2 মাস এমনভাবে কন্ট্রোল করছে যে এই যে তথাকথিত আপনি যেগুলো যারা সুবিধা নিতে চায়, দলের ক্ষমতা ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করায়, এরা কিন্তু অনেকটা হতাশ। তা আমি মনে করি এই যে আপনাদের যে প্রতিবেদনটা আজকে দেখালেন, আপনাদের তো সুযোগ আছে মিডিয়ার, আমার মনে হয় এটা ফলো আপ একটা আরও রিপোর্ট করে ওই যে রাজনৈতিক লোক কাকে ব্যবহার করতে চাচ্ছে, অথবা এই যে আপনি একটা দেখলাম নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আরেকটা দেখলাম এদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইন্টারভিউ করে এটাকে আরও জাতির সামনে উপস্থাপন করা উচিত। কারণ একটা ঘটনা ঘটেছে, এটা যদি আপনি এখন আমরা কোনো জবাবদিহিতা বা রিমিডির মধ্যে আমরা না যেতে পারি, তাহলে এরকম ঘটনা কিন্তু আরো ঘটতে থাকবে, এখনই থামাতে হবে। সুতরাং আমি মনে করি যে মোশাররফ ভাই, যে আপনি একটু পিছনে যদি যান, যে আপনার এর আগেও আপনারা দেখেছেন যে প্রশাসনে অনেক কর্মকর্তা যারা অনেকটা বলা যায় যে সবাই তাদেরকে এক নামে চিনত, কিন্তু তারা সরকারি প্রজাতন্ত্রী কর্মচারী মনে না করে তারা হয়তো মন্ত্রী এমপিদের সমমর্যাদায় মনে করতেন, তাদের ক্ষমতার প্রভাবটা এমন ছিল, আপনারা নিজেরাও তার ভুক্তভোগী। না, এইটার কারণ হলো যদি কোনো একটা সরকার জনগণের কাছে দায়বদ্ধতা না থাকে, সে যদি আইনকে ফলো না করে, সে যদি তার নিজের মতো একটা অলিগাল গ্রুপ তৈরি করে, তাহলে তো এই অবস্থা ঘটবে। এই যে বাংলাদেশে আমি দেখেন আপনার আমাদের ব্যাংকগুলি থেকে টাকা নিয়ে গেছে, কই সরকার কি জানতো না? গোয়েন্দা সংস্থা কি জানতো না? অথবা আমাদের অর্থ মন্ত্রণালয় কি জানতো না যে আমার টাকাগুলো চলে গেছে? এবং এখানে তো আমি একটা কথা স্মরণ করে দিতে চাই আপনাকে, আমার স্পষ্ট মনে আছে, এটা মানে 2023 সালে তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল্লাহ আল মুহিত এই যে অর্থ পাচারের ব্যাপারে তাকে একটা প্রশ্ন করেছিল, এবং বাংলাদেশ ব্যাংকের একটা মানে অর্থ কি ইন্টেলিজেন্স কি ইউনিট একটা আছে, ব্যুরো অফ ইন্টেলিজেন্স আছে না, বিআইএফএইউ, তারা একটা তদন্ত করে 1024টি ঘটনা আইডেন্টিফাই করেছে, এই 124টা অর্থ পাচারের ঘটনা ঘটেছে। কিন্তু অর্থমন্ত্রী প্রকাশ্যে সংসদে বলেছে যে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা আবার নাই। অর্থাৎ সরকারের পৃষ্ঠপোষকতায় আপনি যে প্রশাসন বলছেন তাদের ছত্রছায়া এই ঘটনাগুলো ঘটেছে, তো যার কারণে তো 5ই আগস্ট হয়েছে। আবার যদি এই ধরনের ঘটনা ঘটে, হয়তো আবার 10ই আগস্ট হবে। এরকম বিভিন্ন গ্রুপ তো বিভিন্ন সেক্টরে দাঁড়াতে পারে। এইটা হলো সরকার যারা ক্ষমতায় থাকে তাদের হলো এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, এবং কেউ যদি অপরাধ করে তার শাস্তির ব্যবস্থা করা, এইটা খুবই প্রয়োজন। মোশাররফ হোসেন, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, এসটিভি সংলাপে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শামসুল আলম পান্থ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, মোশাররফ ভাই বলছিলেন যে এদের আসলে এখনই তো লাগামটা সরকার কি করছে সেটি আসলে বিবেচ্য। সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এই জায়গায় তারা আরও কঠোর হবেন এবং এ ধরনের যারাই এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত আছে তাদের লাগাম টেনে ধরবেন। আপনার কাছে জানতে চাও যে সরকারের সার্বিক কর্মকাণ্ড বা প্রশাসনকে আরও জবাবদিহিতা নিয়ে আসার জন্য আপনি দেশের বাইরে পড়াশোনা করছেন, সেজন্য জানতে চাই যে বিশেষ করে সিঙ্গাপুর কিভাবে একটি উন্নত দেশ হলো এবং তারা সেখান থেকে তাদের যে জবাবদিহিতার জায়গা এত কঠোর হলো, বাংলাদেশ তো সিঙ্গাপুরের মতো ব্যবস্থা নিতে পারে। চমৎকার প্রশ্ন। আসলে সিঙ্গাপুরে আমরা যেটা দেখতে পাই, মালয়েশিয়ার উন্নত থেকে যখন বেরিয়ে পড়ে বা বের করে দেওয়া হয়,
তখন চর ভিত্তিক এই রাষ্ট্র লি কুয়ান ইউ যেটা লিডার ছিলেন, উনি কিছু ইন্ডিকেটর দিয়েছিলেন যে এসব আমরা অবলম্বন করলে হয়তো আমরা ভবিষ্যতে একটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, প্রথম শ্রেণীর রাষ্ট্র হিসাবে গ্রহণযোগ্যতা পাবো। তো প্রথম স্টেটমেন্টটাই ছিল যে রাষ্ট্রভাষা ইংলিশ হতে হবে, ইংরেজ হতে হবে। ওটার পরবর্তীতে আমরা দেখতে পাই যে করাপশন বা দুর্নীতিকে দমন করার জন্য পলিটিক্যাল যেসব মেম্বাররা রয়েছে অফ দ্য পার্লামেন্ট, অফ দ্য সংসদ, তাদের যেটা রাষ্ট্রীয় স্যালারি বলে তার বেশ কিছু গুণ বাড়িয়ে দেওয়া হয়। এটা এক লক্ষ্যটাই ছিল যেন এরকম কোনো ধরনের করাপশনে যেন কোনো পলিটিশিয়ান লিপ্ত না হতে পারে। আপনি যদি সেটা কম্পেয়ার করেন বাংলাদেশের তুলনায়, এখানে আমরা জাস্ট দুইটা ঘটনা তো দেখলাম, আইন বা শাসনের মানে অপব্যবহার করা বা কোনো একটা হয়রানিমূলক একটা সিচুয়েশন সৃষ্টি করা, স্পেশালি আমাদের যে ঢাকা প্রপার্টি কিনে সেখানে অলমোস্ট 80%-এর উপর আমরা ফরেন গ্যাসকে কেটার করি। অবশ্য ফরেন গ্যাস তালিকা এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আমাদের ওইরকম লিয়েজন আছে। তবে আমি সেটা খালি এটাই যে বলবো তাই নয়, বিভিন্ন টাইমে আমরা দেখেছি ক্ষমতার অপব্যবহারটা কিভাবে সমাজকে ভঙ্গ করে ওঠে বা সমাজকে জাগ্রত করে। সিমিলারলি আমরা ফিফথ অগাস্টটা অনেকবারই সূচনা করি, তবে ওই 5 দিনের আগে যেটা ছিল ওই জুলাইতে আমরা দেখতে পাই ক্ষমতা এবং মানুষের ভিতরে যে বিভেদটা সৃষ্টি হয়, ওপেন ফায়ার করা হয় 1400, যেটা নাকি অফিসিয়াল যে ডেথ কাউন্ট, এটা একটা অফিসিয়াল ডেথ কাউন্টের আকার করে এবং একটি স্বৈরাচার ব্যবস্থাকে পতন ঘটানো হয় একটা গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে। তো এরই পরে আমরা আজকে 2 বছর কাছাকাছি টাইমে চলে এসেছি। পৃথিবীর ইকোনমিক অবস্থান যেটা মধ্যপ্রাচ্যের এই বিশ্বযুদ্ধর লাইক সিচুয়েশন, যোগ করি যে নেপালেও কিন্তু অভ্যুত্থান হয়েছে, সেখানে একজন নতুন প্রধানমন্ত্রী আসছেন, তার প্রথম দিকের কার্যক্রম সে কিন্তু সব পুরো প্রশাসনকেই তিনি জবাবদিহিতার আওতায় আনতে পেরেছেন এবং কোনো ধরনের স্বজনপ্রীতি তিনি বরদাস্ত করছেন না। বলেন্দ্র শাহ ওনার নাম, উনি একজন গায়ক যেটুকু আমি জানি, এবং বিভিন্ন ক্ষেত্রে ওনার ইন্টেরিয়ার মিনিস্ট্রি বোর্ডে যখন এরকম কোনো দুর্নীতি বা এরকম অপশক্তির কোনো বিষয় যখন চলে এসছে, উনি ওইরকম পদক্ষেপ গ্রহণ করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি নেপালের ক্ষেত্রে। অবশ্য বাংলাদেশের ক্ষেত্রে সেটা ভিন্ন এবং আমাদের জিওপলিটিক্যাল স্টান্স যেটা থাকা উচিত আমরা সেটাই অবলম্বন করতেছি। এখন এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে আমাদের একটি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ করার জন্য বেশ তৎপর চালিয়ে যাচ্ছি, চেষ্টা করতেছে। অবশ্য আমাদের ফরেন মিনিস্টার খলিলুর রহমান উনি চেষ্টা করতেছে কিভাবে সেই জিনিসটা অনুমতি পাওয়া যায় এবং আজকে হয়তো নিউজে লাস্টে অনুমোদন পেয়েছে এবং আজকে হয়তো কিছু মেডিকেল সাপ্লাই নিয়ে ইরানে যাওয়ার কথা বাংলাদেশের তরফ থেকে, এরকমও একটা নিউজ আসছে। সো আশা করব যে সামনের দিনে আসলে ট্রান্সপারেন্সি বা জবাবদিহিতা যেন ইনশিওর করা হয়। আমরা লাস্ট 50 দিনের মতো বা যেদিন যুদ্ধটা শুরু হয় আসলে সেদিন থেকেই দেখে আসছি এক ধরনের সংকট, আমরা সবাই জ্বালানি অস্থিরতা। তো এসবের প্রেক্ষিতে রাষ্ট্রীয়ভাবে আমরা আসলে কনফিউজড সামনের দিনগুলোতে আসলে কি রয়েছে। যেমনটা এখন লোডশেডিংয়ের ব্যাপারে আলোচনার আজকে পার্লামেন্টে হয়েছে, ঢাকার সাথে 110 মেগাওয়াটের একটা বিষয় লোডশেডিংয়ের শেয়ারিং করা হবে, রুরাল এরিয়ার সাথে অফকোর্স ইরিগেশনের ম্যাটারটাও মেনশন করা হয়েছে। তবে একটা জায়গায় ট্রান্সপারেন্সি ইম্পর্টেন্ট হয়ে পড়ে বা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, মানুষের সাথে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোর অবশ্য এক ধরনের ফলন তৈরি করতে হবে। এরই সাথে অনেক ধরনের সমস্যায় বাংলাদেশ এই মুহূর্তে লিপ্ত আছে। শামসুল আলম পান্থ, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, যেটি আমরা আলোচনা করছিলাম প্রশাসনের জবাবদিহিতা, সিঙ্গাপুরের প্রসঙ্গটি এসেছে। সিঙ্গাপুর আপনি জানেন যে 1968 সালে যে মালয়েশিয়া থেকে তারা আলাদা হয়, আমরা 1971 সালে আলাদা হই। এই যে দুটি আমাদের স্বাধীনতা লাভ, তাদের স্বাধীনতা লাভ মাত্র 3 বছরের ব্যবধান, এবং তখনকার আর্থসামাজিক প্রেক্ষাপট বলা যায় যে অনেক সিমিলারিটি ছিল, কিন্তু 50 বছরের ব্যবধানে তারা কোথায়, আমরা কোথায়? আপনার কি মনে হয় যে এই রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনা এবং সেখানে যারা দায়িত্বে ছিলেন বা বিশেষ করে প্রশাসনিক যন্ত্র, সেটি আসলে সঠিকভাবে কাজ করেছিল কিনা? কারণ এটা ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যদি একটা রাষ্ট্রকে উন্নত রাষ্ট্র পরিচালনা করতে চান, একটা রাষ্ট্রকে যদি সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে আপনি স্বীকৃতি পেতে চান, তো সেখানে প্রথম কাজ হলো সেই দেশের জনগণ এবং সরকার দুটো পক্ষকেই আপনার একটা জায়গায় আসতে হবে। সেটা হলো যে প্রথমত কাজ হলো যে রুল অফ ল থাকতে হবে।
সুশাসন থাকতে হবে। আর সুশাসনটা রুল অফ লর সঙ্গে রিলেটেড, মানে আপনার যদি রুল অফ ল থাকে তো সুশাসনটা আসে, কারণ আপনার যদি কোনো শাসনের কোনো ব্যত্যয় ঘটে তাহলে রুল অফ লর মাধ্যমে সেটা সেটেল হয়। এখন আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো রাজনৈতিক যে বড় দল যারা নাকি বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি, তারা হলো সবচেয়ে বড় দল এখানে, যারা ক্ষমতায় ছিলেন দীর্ঘ সময়। জাতীয় পার্টি বলতে পারেন, তারাও 9 বছর ছিল, বা এখনও মোটামুটি অনেক লোকজন আছে তাদের সাপোর্টে। এই দলগুলো বেসিক্যালি আমার যেটা দৃষ্টিভঙ্গি সেটা তারা একটা জায়গায় এখনও তাদের একটা ল্যাসেস আছে, সেটা হলো একটা দুর্বলতা আছে বোঝার ক্ষেত্রে। সবাই এরা মনে করে যে রুল অফ ল যদি আমি না দেই তাহলে আমার মনে হয় লাভ বেশি। মানে বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে, বিচার বিভাগকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে মনে হয় আমার লাভ বেশি। যেমন ধরেন আমি বেইলটা দিলাম না অপোজিশনকে, তাই না, এটা আমার লাভ বেশি। কিন্তু আমাদের কিন্তু এই 5ই আগস্টের আগের ঘটনাগুলো কিন্তু আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে এটা লাভ না, এটা লস। কারণ আপনারা দেন বেগম খালেদা জিয়ার নারায়ণগঞ্জের এক কেসে সার্টিফাইড কপির জন্য 2 মাস দিচ্ছে না সার্টিফাইড কপি। তখন আমি যখন টেলিভিশনে আসলো জিজ্ঞেস করলাম, আমি বললাম তো ওই ম্যাজিস্ট্রেট তো 2 মাস আটকাই রাখছে, এটা তো উপরের নির্দেশ ছাড়া কিছু না, নিশ্চয়ই তাকে আইনমন্ত্রী বলছে, বা না হলে তো এটা হওয়ার কথা না। সার্টিফাইড কপি পাবেন আপনি 5 দিনে, 5 দিন পরে আপনি আপিল করতে পারবেন। এই কাজটা করে যেটা করা হলো সেটা হলো জনগণের তখন ওই বিচার বিভাগের উপরের দৃষ্টি সরে গেল, বিচার বিভাগের উপরে দৃষ্টি সরে সরকারের উপরে দৃষ্টি গেল যে এই সরকার এইটা করছে, তাই না, তো ক্ষোভটা সরকারের উপরে পড়লো। আর যদি আপনার রুল অফ ল থাকতো, বিচার বিভাগ যদি একটা আপনাকে জামিন নাও দিত, তাহলেও আপনি কিন্তু বিচার বিভাগেরটা সবাই মেনে নিতে হয়। লাস্ট কথা হলো যে বিচার বিভাগ যেটা সুপ্রিম কোর্ট যেটা বলবে লাস্টলি, ওইটি আমাদের সংবিধানের ম্যান্ডেট, আমাদেরকে সবাই মেনে নিতে হবে। হয়তো আমি এটা মনে করলাম আমি এটা পছন্দ হয় না, কিন্তু আমার কিছু করার নাই। আপিল বিভাগ যখন একটা রায় দিবে, ফাঁসি দেওক বা খালাস দেওক, আমাকে এটা মেনে নিতে হবে, কিন্তু একটা জায়গায় তো এন্ডিং থাকতে হবে। কিন্তু এই মেকানিজমটা যদি আমি সরকারের কাছে রাখি, তাহলে বিরোধী দল যারা থাকে তখন সেখানে সুযোগ পায় এই তাদেরকে বিতর্কিত করার জন্য। এখন আমরা দেখেছি যে কোনো সরকারের আমলেই এই বিচার বিভাগটাকে স্বাধীন করার জন্য, এবং তারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করবে। সংবিধানে যেমন তাদের দায়িত্ব দেওয়া আছে যে পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, প্রশাসন চালাবে, কোথাও যদি ফান্ডামেন্টাল রাইটসের পরিপন্থী কিছু হয়, আমাদের চ্যাপ্টার 3 যেটা আমাদের মৌলিক অধিকার সেটার পরিপন্থী হয়, কোর্ট সেখানে ইন্টারফেয়ার করে এটাকে বাতিল করবে। এটাই তো কাজ কোর্টের, আর কোনো কিন্তু কাজ নাই। কিন্তু এখানে আমরা দেখতেছি যে এই যে সরকার পরিচালনার ক্ষেত্রে যেমন পার্লামেন্টটা কি আমাদের সংবিধানে বলা আছে ল মেকার, মানে মোশাররফ ভাই এমপি, ওনার দায়িত্ব কিন্তু ল তৈরি করা। ওনার আজকে যাই দেখার কথা যে আচ্ছা এই যে কৃষি জমির আইনটা হলো, এটাকে আরও আপডেট করা যায় কিনা, বা ঢাকায় ধরেন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের আইনটা 91 সনের, 70 ভার লোক ভাড়াটিয়ে থাকে, প্রচণ্ড বিরোধ, কিন্তু এই বাড়ি ভাড়া আইনের ব্যাপারে কিন্তু কারো কোনো সংস্রব নাই বা চিন্তা নাই। এখন ওনারা যেটা চিন্তা করে যে কালকে হয়তো উনি পটুয়াখালী যাবেন, ওনার যে ওখানে বরাদ্দ আসছে এটা কিভাবে করবেন, কোন রাস্তাটা কাকে দিয়ে আসছে, ইলেকশনের আগে বলছে তোমার এই রাস্তা করে দেবো, ওই রাস্তা আমার করতে হবে, কাজে ওনারা কিন্তু ওই অ্যাক্টিভিটিসের মধ্যে চলে যান। সেটা কিন্তু আসলে কাজ ছিল প্রশাসনের এবং আমাদের যে লোকাল আপনার ইলেকটেড বডি তাদের। কিন্তু আমরা এই পার্লামেন্টের এমপিদেরকে এখানে নিয়ে গিয়ে আমরা এমন একটা কাজ করেছি, সেগুলো হলো আইনগুলোও সঠিকভাবে হচ্ছে না, আর প্রশাসন ওখানে যেহেতু রাজনৈতিক দলের নেতারা এমপি হয়, তারা যেহেতু ওখানে করতে যায়, তা সেখানে গিয়ে অনেকগুলো চেক অ্যান্ড ব্যালেন্স নষ্ট হয়ে যায়। যেমন অনেকেই জনগণের মত রাখতে পারে না, এবং জনগণের যখন মত বিপক্ষে চলে যায় তখন আগামী ইলেকশনে জিততে হলে তখন কি করতে হবে, একটা বড় একটা গ্রুপ তৈরি করতে হবে যাতে সবাইকে সাপ্রেস করে রাখা যায়, যেটা আমরা আগের সরকারে দেখেছি। অনেক জেলায় আপনি জানেন যে নাম বললেই হয়ে যেত, তাই না, আমি যেন রাজবাড়ির কথা বলেন, আমি আমার এলাকার কথা নাই বললাম তো ব্যক্তিগত হয়ে যাবে, তারপরে কুমিল্লার কথা বলেন, ওই অনেক নাম ছিল, একজনের নাম বললেই পুরা জেলা কভার। এবং আমি পরিবেশ নিয়ে কাজ করি, তো একটা জেলায় কুমিল্লার একটা পাহাড় কেটে ফেলছিল, পাহাড় কেটে করার পরে আমরা আবার ব্যক্তিগত নলেজ থেকে মামলা করতে পারি না, জনস্বার্থের মামলা, ওইটা একটা পত্রিকায় আসতে হয়। তা আমি ওখানে কয়েক সাংবাদিকরে বললাম যে আমি তো খবর পাইলাম এই পাহাড়টা কেটে আপনারা রিপোর্ট করেন, কিন্তু একটা লোকও রিপোর্ট করলো না, কারণ ওই যে এক ব্যক্তি কুমিল্লার গভর্নর, তার লোকরাই এই পাহাড়টা কাটতেছে। এখন দেখেন মিডিয়াটাও কিভাবে হয়ে গেল, আপনার ধ্বংস হয়ে গেল। তো এইরকম যখন ব্যক্তি জেলায় দাঁড়াইয়ে যায়, তখন হয় কি ওই ব্যক্তিদের যারা দল থাকে তাদের উপরে জনগণের আস্থা থাকে না, এবং আলটিমেটলি বিস্ফোরণ হয়, যে বিস্ফোরণ হয়েছে। এবং সেই কারণে আমার মনে হয় যে সবচেয়ে বড় যেটা, আপনি যদি সিঙ্গাপুর হতে চান, বাংলাদেশের পক্ষে হওয়া সম্ভব। এবং সিঙ্গাপুর এখনো আপনি জানেন কিনা, আমি তো 5 বছর আগে যেখানে গেছি সেই ল্যান্ড এখন দেখতেছি আর একটু বেড়ে গেছে, মানে ওরা সমুদ্র
সমুদ্রের মধ্যে এখনও সেই মালয়েশিয়া তারপর ইয়ের থেকে বিভিন্ন জায়গায় বালি এনে সমুদ্রের মধ্যে ফেলে ল্যান্ড তৈরি করে তারপর সিঙ্গাপুরকে তারা এক্সটেন্ড করতেছে। তো এই জায়গাগুলো আমাদের দেশে সুন্দর একটা কাল্টিভেটেড ল্যান্ড আছে, আমাদের দেশে লোক আছে, অনেক লোক সংখ্যা অনেক, হাতও তো অনেক শক্তি। এখন এই জায়গায় যদি আমরা করতে চাই তাহলে প্রথমত হলো যে আমরা কিন্তু আইন মানি না, এটা খুব ভেরি সিম্পল কথা। এবং কেন মানি না সেটাও একটা প্রশ্ন আসছে, এটা আমার জন্মগত না। কারণ আমি যখন সিঙ্গাপুরে যাই, ওই কলা খাওয়ার পরে বা চকলেট খাওয়ার পরে ওইটা আমি পকেটে রেখে দেই বা গাড়িতে রাখি, ডাস্টবিন পেলে তারপরে আমি ফেলি। কারণ ওখানে আপনি যদি ফেলেন তাহলে আপনি সাথে সাথে কট হয়ে যাবেন, সাথে সাথে আপনার পানিশমেন্ট হয়ে যাবে, ক্যামেরা আছে, সব কিছু আছে। কিন্তু ঢাকায় আসার পরে আপনি 2-3 দিন হয়তো ওইটা করেন, কিন্তু 2-3 দিন পরে কিন্তু আপনি ওটা গাড়ির উইন্ডো খুলে বাইরেই ফেলবেন। এটা ভাই সিঙ্গাপুরে থাকছে আমি জানি না, সেও হয়তো এখানে এটা করবে, কারণ সবাই এটা করে। তো এই জন্য এটা মানতে গেলে হয় কি, অ্যাকশন লাগে, মানে আইনের শাসনটা লাগবে, আইনটা প্রয়োগ করতে হবে। আমাদের এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো যে রাজনীতিবিদ যারা আছেন তারা মনে করেন যে আইনটা প্রয়োগ করলে তো তাদের লোকের অসুবিধা হবে, কিন্তু এটা তাদের সুবিধা হবে, তাদের ক্রেডিট বাড়বে। এই জিনিসটা যখনই তারা রিয়েলাইজ করবেন তখন বাংলাদেশ ওই রকম হয়ে যাবে যে আইনের প্রয়োগ করতে হবে। আইন তো আইন প্রণয়ন করবে পার্লামেন্ট, করুক, যে আইনই করুক, আমাদের দেশে যে আইন আছে যথেষ্ট। এখন আইন প্রয়োগটা হবে সঠিকভাবে, ইরেসপেক্টিভ অফ দল, আত্মীয় স্বজন, সবকিছু বাদ দিয়া। এবং এই প্রয়োগটা যদি সঠিকভাবে হয় তাহলে পরে আমরাও ঠিক হয়ে যাব, আর আমরা যদি ঠিক হয়ে যাই তাহলে রাষ্ট্রের অবস্থা অন্য জায়গায় চলে যাবে। জি, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আমি আপনার কাছে আবার আসবো। দর্শক আমাদের সঙ্গে ভার্চুয়ালি আছেন অ্যাডভোকেট জিয়া হাবিব। জিয়া ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম প্রশাসনের জবাবদিহিতা, আপনি জানেন যে সরকার ব্যয় সংকোচনের ক্ষেত্রে অনেকগুলো নির্বাচনী ইশতেহারও এটি আছে বিএনপির, যে অপ্রয়োজনীয় বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অনেকগুলো মন্ত্রণালয়কে একসঙ্গে, আপনি এবার জানেন যে মন্ত্রী পরিষদ গঠনের ক্ষেত্রেও একাধিক মন্ত্রণালয়কে যুক্ত করে মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তেমনিভাবে আমরা দেখলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেগুলো এর আগে বিগত সরকার করেছে, যেগুলো আমরা যদি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কথাই বলি, যেখানে খাদ্য বিভাগ আছে সেখানে তার বাইরে আবার একটা প্রতিষ্ঠান কেন প্রয়োজন হলো? খাদ্যের ক্ষেত্রে আসলে নিরাপদ অনিরাপদ দুটি ভাগ, কোনটা অনিরাপদ খাদ্য সেটি কে দেখবে? একটু আগে তো মঞ্জিল মোর্শেদ ভাই যেটা বললেন যে আমাদের আইনগুলো আছে, প্রচুর আইন আছে, কিন্তু এগুলো সঠিক প্রয়োগ হচ্ছে না। এবং এই যে প্রয়োগের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে যারা ব্যয় বাড়ালো বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো আসলে একত্রিতকরণ করা যায় কিনা এগুলো বিলুপ্ত করে। জি, একই বিষয়ে একাধিক প্রতিষ্ঠান বা একাধিক কর্তৃপক্ষ থাকলে তাহলে এখানে তো টাগ অফ ওয়ার হবে, এখানে পাওয়ারের মিসইউজ হবে, এটা তো স্বাভাবিক, আমাদের ব্যয়ও বেড়ে যাবে। এই জন্য এগুলো স্পেশালাইজড একটা অর্গানাইজেশন থাকলে তাহলে সুবিধা কাজ করতে। এখন বেশি অর্গানাইজেশন হয়ে গেলে, প্রতিষ্ঠান হয়ে গেলে দেখা যায় যে এদের মধ্যে কোনো চেইন অফ কমান্ড থাকে না এবং ক্ষমতার অপব্যবহারটা বেড়ে যায়। এই জন্য আমাদের আইনগুলোকে, অসংখ্য আইন, একই বিষয়ে একাধিক আইন, এগুলো এবং একাধিক প্রতিষ্ঠান, এগুলো মাথাভারী প্রশাসন হয়ে যায়, আমাদের ব্যয়ও বেড়ে গেছে। এই জন্য মাননীয় এমপি সাহেব সুন্দর বলেছেন যে আমরা 2 মাস মাত্র ক্ষমতা এসেছি, আমরা চেষ্টা করছি এবং আমাদের পক্ষ থেকে পাওয়ারের মিসইউজে আমরা সুযোগ দিচ্ছি না। কিন্তু দেখা যাচ্ছে অনেকে এই যে অভিযানটা চালানোর সময় বলো যে আমি হাইকমান্ডের সাথে আমার সম্পর্ক আছে, এই ধরনের কথা বলার সুযোগ আর থাকা উচিত না। আইনের সঠিক প্রয়োগের জন্য সবাইকে আইনের আওতায় হচ্ছে। এবং এই যে একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বারবার অভিযান চালানো হচ্ছে, চট্টগ্রামে আমি দেখেছি কাস্টমস তাদের এই যে তারা ক্যারিয়ার, করোনার সময় তারা যে ভূমিকা রেখেছে, ভালো প্রতিষ্ঠান, এরা এই যে একটা বিকল্প, সরকারের বিকল্প হিসেবে তারা দায়িত্ব পালন করছে, যে পোস্ট অফিসের বিকল্প হিসেবে তারা কাজ করছে, ক্যারিং এর ক্ষেত্রে বিশেষ অবদান রাখতেছে এবং স্বাভাবিকভাবে মালামাল এই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে পরিবহনের ক্ষেত্রে তারা যে ভূমিকা রাখছে, তাদেরকে আমাদের উচিত প্রশাসনের তাদেরকে সহযোগিতা করা। সহযোগিতা না করে সেখানে দেখা গেছে কাস্টম চট্টগ্রামেও তাদের কিছু মালামাল তারা সেগুলা জব্দ করেছে এবং জব্দ তালিকা না করেই মালগুলো নিয়ে গেছে। কাস্টমসের এই ধরনের সহযোগিতার বদলে পদে পদে বাধা সৃষ্টি করা আর কি, এটি বাধা। জি, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমাদের সহযোগিতা করা দরকার এবং এদের যদি ভুল ভ্রান্তি থাকে তাদেরকে রেকটিফাই করার সুযোগ দেয়া। এবং এই যে বিদেশিরা হোটেলে ছিলেন, তাদের সামনে যে অকারেন্সটা ঘটানো হলো, আমাদের দেশ সম্পর্কে তারা কি ধারণা করবে? এই জন্য মোবাইল কোর্টটা অন্তত
প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ভালো ভালো ম্যাজিস্ট্রেট ছিল, এখনো মঞ্জিল মোর্শেদ ভাই বলছেন অনেকে ভালো অভিযান চালাচ্ছেন। আমাদের একসময় মনির চৌধুরীর নাম শুনেছি আমরা, ম্যাজিস্ট্রেট মনির চৌধুরী, উনি সচিব হওয়ার পরও ওনাকে সবাই, জি চিটগাঁগে, উনি সচিব হওয়ার পরও ওনাকে সবাই ম্যাজিস্ট্রেট মনির চৌধুরী বলে। একজন সৎ নির্মোহ একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। এই ধরনের লোক, প্রশিক্ষিত লোক এবং সাহসী লোক আমাদের দরকার, যারা এইভাবে ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে নিজের প্রতিহিংসা করার জন্য বা কারো নির্দেশ পালন করার জন্য হয়রানি করবে না। যেখানে আইনের ব্যত্যয় ঘটবে সেখানেই তিনি অভিযান চালাবেন এবং কোনো ধরনের নিরপেক্ষতা রাখবেন। এই ধরনের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি আমরা তৈরি করতে পারি তাহলে ঠিক আছে, নাইলে এই অভিযান চালানোর জন্য বিচারিক হাকিম, বিশেষ করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরো বাড়ানো দরকার এবং তাদের মাধ্যমেই অভিযান পরিচালনা করলে তাহলে আমরা সুফল পাবো। নাইলে এই যে ল ব্যাকগ্রাউন্ড ছাড়া ম্যাজিস্ট্রেট দিয়ে আইনের যে ব্যত্যয় ঘটানো হচ্ছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আমি মনে করি। এটার কারণে আমাদের ভোক্তা অধিকারও ক্ষুণ্ণ হবে এবং ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে। আশা করি একটি নির্বাচিত সরকার, যে হাবিব যেটি মঞ্জিল মোর্শেদ ভাই জোর দিচ্ছিলেন আইনের শাসনের উপরে, আইনের শাসন থাকলে বা আইনের যথাযথ প্রয়োগ থাকলে মানুষ ন্যায় বিচার পেলে এ ধরনের ঘটনা কখনোই ঘটতো না। সেই ন্যায় বিচার বা আইনের শাসনের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কি ধরনের চ্যালেঞ্জ আমরা এখন সম্মুখীন হচ্ছি? জি, উনি তো সিঙ্গাপুরের উদাহরণ দিলেন, বিভিন্ন দেশের উদাহরণ দেন যে ওখানে গেলে আমরা আইন মানি, এখানে আমরা আইন মানি না। আইন মানলে মানুষকে, যারা আইন মানে তাদেরকে যদি সরকার বা রাষ্ট্র যদি সহযোগিতা করে তাহলে দেখবেন আইনের প্রতি মানুষ শুধু শাস্তি দিয়ে বা জরিমানা দিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে জোর করে একজনকে শাস্তি দিলে সে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না, সে আরো বেশি বিক্ষুব্ধ হয়ে যাবে। এই জন্য সহযোগিতার হাত বাড়াতে হবে। আমাদের রাষ্ট্রের জন্য, অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্য যারা অবদান রাখছে তাদেরকে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করতে হবে। আপনার সাথে যোগ করি যে বাংলাদেশেই আমরা আইন মানছি, কোথায়? সেনানিবাসের ভিতরে। সেখান থেকে বেরিয়ে এসে আবার আমাদের সেই একই ধরনের আচরণ দেখতে পাচ্ছি। তো সরকারকে ওইখানে আসলে কাজ করতে হবে, কতটা সুশাসন দেওয়া যায় সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়? সরকারকে কাজ করতে হবে এবং আমাদেরকে সরকারকে সহযোগিতা করতে হবে যাতে করে আইনের শাসন, সুশাসন বাস্তবায়ন হয় এবং এই যে ভোক্তা অধিকার যাতে সঠিকভাবে বাস্তব। যে হাবিব, আমরা মনে হয় কানেকশনটি চলে গেছে। এবিএম মোশাররফ হোসেন, যেটি নিয়ে আলোচনা করছিলাম, নেপালের কথা আসছিল, বালেন্দ্র শাহর কথা, যে তিনি নেপালকে একটা চমক দেখাতে পেরেছে। বিএনপি অভ্যুত্থান পরবর্তী সরকার, বিএনপি আসলে কি চমক দেখাবে সামনে? মানুষের মনে বিএনপিকে নিয়ে কি আশা জাগতে পারে? আপনি নেপালের কথা বলছেন, নেপাল কিন্তু একটা গভর্নমেন্ট সবে মাত্র ফর্ম হলো, এখনো কিন্তু এটাকে মূল্যায়ন করার সময় এখন আসেনি। আর আরেকটা হলো যে আমি যেটা মনে করি যে মানুষের মাইন্ডসেট আপটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন বাংলাদেশে আমার মনে হয় যে সবাই স্বীকার করবেন, যারা আমাদের আলোচক আছে বা আপনিও স্বীকার করবেন, যে 5ই আগস্টের পর মানুষের যে সেন্টিমেন্ট ছিল, এই প্রায় 1 বছর 18 মাস পর কি সেই অ্যাটিটিউড মানুষের মধ্যে আছে? নেই, বদলেছে, অনেকটা বদলেছে। মানুষের প্রত্যাশা বদলেছে, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেইটা সেখানে ধাক্কা খেয়েছে, অথবা মানুষ আবার নতুন একটা কিছু দেখতে পাচ্ছে। সো এখানে নানা ধরনের কিন্তু কনফ্লিক্ট আমাদের মধ্যে আছে। কিন্তু আমি মনে করি সামগ্রিক অবস্থার যদি আপনি উত্তরণ করতে চান তাহলে আমাদের একটা মাইন্ড সেট আপ করতে হবে যে আমরা কি চাই, এটাকে স্পষ্ট করতে হবে। এখন আমাদের দেশে যেমন এই যেমন এখানে বলে এক পক্ষ বলবে যে আমি এই যে এটা কি বলে মোবাইল কোড আমি চাই। তাহলে মোবাইল কোড আপনি চাইতে হইলে যে কথাটা মঞ্জুর মোর্শেদ ভাই বলেছে, এটা আপনার কি ল আছে, এটা কতটুকু আপনি যেতে পারবেন, জনগণকে এই ব্যাপারে সচেতন করতে হবে, জনগণকে জানাতে হবে যাতে সে বুঝতে পারে যে কোনটা রং আর কোনটা রাইট। যেমন এখন আমরা বলছি যে এই হোটেলের অভিযান ওরা আইন মেনে, হয়তো আমরা আমাদের দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি যে করে নাই, কিন্তু তাদেরও তো একটা যুক্তি আছে। কিন্তু সেই যুক্তিটা যদি তারা, যেমন যে অফিসার ওখানে গিয়েছিল, মিডিয়ার কাছে সে বলা উচিত ছিল। সেই হাইট করার কারণেই কিন্তু এখন এই প্রশ্নগুলি জন্ম দিয়েছে। আসলে কি তাদের কি নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য গেছে, তারা না কোনো উদ্দেশ্যে গিয়েছে, নাকি তারা ওখানে আর্থিক সুবিধার জন্য গিয়েছে? নানা প্রশ্ন কিন্তু আমরা এখন উত্থাপন করছি। কিন্তু উনি যদি ওনার বক্তব্যটা দিতেন তাহলে কিন্তু অনেকটা গ্রহণযোগ্যতার মধ্যে আমরা একটা আলোচনা করতে পারতাম।
তবে আমি এই জিনিসটুকু বলতে পারি যে একটা যেমন বাংলাদেশেও আপনি দেখেন একটা নতুন গভর্নমেন্ট কিন্তু যাত্রা শুরু করেছে, কিন্তু এই যে আকাঙ্ক্ষার সাথে কিন্তু বাস্তবতা একটা বিরাট ব্যাপার। এই যেমন এখন একটা এই যে কথা বলা হচ্ছে যে 110 মেগাওয়াট বিদ্যুৎ সমন্বয় করা হবে লোডশেডিং, এইটা কি এই গভর্নমেন্ট চেয়েছিল যে এই সংকট তৈরি হোক? একটা বৈশ্বিক কারণে কিন্তু এইটার জন্য আমরা কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়ে। জ্বালানি বিদ্যুৎ দুটি বৈশ্বিক সংকট, কিন্তু সাফার কারা? এদেশের মানুষ সাফার, যার জন্য মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ আছে, মানুষের মধ্যে কিন্তু একটা হতাশা আছে, মানুষের মধ্যে কিন্তু অস্বস্তি আছে। এই অস্বস্তিতে যায় কিন্তু পড়তেছে সরকারের উপর, কিন্তু সরকার কিন্তু নিজের ইচ্ছা এটা করছে না। তো এই বাস্তব অবস্থাগুলো বিবেচনা করে যদি আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারি, তাহলে আমার মনে এই ধরনের অনেক অবাঞ্ছিত ঘটনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে, দেশ ও রাষ্ট্র অনেকটা রক্ষা। যেমন আমরা যেটা মনে করছি, এই যে এখন লোডশেডিং এর সংকট, এই সংকটটা কিন্তু সাময়িক না, এটা আমার প্রোডাকশনের উপর এটা প্রভাব পড়ছে, আমার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, আমার কৃষি উৎপাদন কতটুকু পড়বে আমি জানি। আমি মনোজ মোর্শেদ ভাই ভালো বলতে, আপনি আদালত আজকে বাস ভাড়া বাড়ানোর আমি একটা জিনিস, এবার আমি তো মনে করি আরেকটা সংকট আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে আমাদের এনবিআর এর যে একটা টার্গেট থাকে, টার্গেট তো ফেল করছে অলরেডি। কারণ এই যে দুইটা গ্রুপ, এক গ্রুপ বলছে যে এই যে এখন যে সিস্টেম আছে এই সিস্টেম চলবে, আবার আমলাতান্ত্রিক একটা বলছে না ওখানে আমরা সংস্কার করব, না সংস্কার বলতে কি ওখানে তাদের লোক দেবে, মানে ওই সচিব দেবে। এই যে কনফ্লিক্টের কারণে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? আজকে আমাদের কিন্তু রাজস্ব আয়টা প্রায় কমে, তো রাজস্ব আয় যদি এখানে কমে, এইটাকে আমরা মেকআপ করতে হবে। আর তারপর আগামী দিনে প্রত্যেকটা গভর্নমেন্টের নিজস্ব একটা এজেন্ডা থাকে, নিজস্ব একটা আকাঙ্ক্ষা থাকে। যেমন এবার আমরা শুনছি যে গতবার বাজেট ছিল 7,70,000 কোটি টাকা, এবার আমরা দেখতেছি প্রায় 9,08,000 কোটি টাকা। এই যে একটা বাড়তি এটার সাথে অ্যাডজাস্ট করে তারপর এখানে এই বাজেট তো মাস্ট ঘাটতি বাজেট হবে। ঘাটতি তো আগের গুলোও ছিল, তারপর আরো বেশি হবে। আমাদের ঘাটতি বাজেট হলো 2.5 লক্ষ কোটি টাকা, হলো ঘাটতি বাজেট, এবার তো আরো বেড়ে যাবে। তো এই যে সমন্বয় করে আপনার আকাঙ্ক্ষাটা পূরণ করা, এটার জন্য গভর্নমেন্টের কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। এখন জনগণকে এই জিনিসটাকে বুঝতে হবে, কিন্তু জনগণ তো চায়, সেবাটা চায়, জনগণ চায় তার আকাঙ্ক্ষাটা পূর্ণ হোক। এই যেমন আপনি দেখেন কিন্তু সেজন্য তো মানে ঋণ নিয়ে তো পোলাও রান্না করে খায় না, সেটা তো হচ্ছে না, এই ধরনের হচ্ছে। যেমন আমি মনে করি যেমন গত গভর্নমেন্টের আমলে, আমি সমালোচনার জন্য বলছি না, আপনি দেখেন চিটাগাং একটা টানেল করেছে, কর্ণফুলী টানেল, ডেইলি বিদ্যুৎ খরচ মোর দ্যান 36 লক্ষ টাকা ডেইলি। কারণ আপনি সব তো ইসে চলে আন্ডারগ্রাউন্ডের, অথচ ওখানে টোল আসে 7 থেকে 8 লাখ টাকা। তা আমি জেনে শুনে এই বিষ আমি কেন পান করবো? হয়েছে তো। তারপরে আপনি দেখেন এখন রূপপুর পারিবারিক বিদ্যুৎ কেন্দ্র, আমেরিকার যে ইম্বার্গো, আপনাকে আমি জানি না আপনাদের কি ধারণা, বা এই ব্যবসায়ী একজন আছে, ওইটা চালু করা কি সম্ভব? এখন কি আমেরিকা কি সে পারমাণবিক বাংলাদেশে আনতে দেবে? অথবা এখানে যে বর্জ্য হবে সেইটাও আমরা দেখেছি যে এটা ওখানে আবার ফেরত নিয়ে যেতে হবে। ওটা এগ্রিমেন্ট পার্ট না, কিন্তু আমরা রিয়ালিটি, আপনি কি রিয়ালিটিতে আমরা চিন্তা করতেছি না, রিয়ালিটিকে এই প্রেক্ষাপটে কি এখন সম্ভব? কিন্তু আমি তো বিরাট লোন নিয়ে এই কাজটা করেছি, এটা জাতির সামনে তো আরেকটা বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে যে সাফার করছে। এটা ব্লেমটা কার উপর যাচ্ছে? এই বর্তমান গভর্নমেন্টের উপর। সুতরাং আপনাকে বাস্তবতার নিরিখে এরকম অনেক বিষয় আছে, কিন্তু তারপরেও দেখেন এবার কিন্তু 1,00,000 কোটি টাকা বাড়ছে, কিন্তু বাজেট না বাড়ছে, এটা তো গভর্নমেন্টের তো নিজস্ব কিছু প্রোগ্রাম আছে। যেমন আমরা এই দেখেন ফ্যামিলি কার্ড আমরা করব, আমরা ফার্মার্স কার্ড করব, আমরা ওই জায়গাগুলো জবাবদিহিতার আওতায় আনতে হবে। এখন হলে এইগুলি আমি মনে করি কোনো সংকট না, বাজেট বাড়তেই পারে, কিন্তু আপনি যদি এখানে জবাবদিহিতা, ওই যে কথাটা মোর্শেদ ভাই বলেছে যে আপনি আইনের শাসন নিশ্চিত করতে পারেন, আপনি যদি প্রশাসনের দুর্নীতি বন্ধ করতে পারেন, আমার মনে হয় এই সকল উচ্চবিলাসী বলেন অথবা যে আকাঙ্ক্ষার কথা বলেন, এগুলি বাস্তবায়ন করা বাংলাদেশের জন্য কোনো ঘটনাই না। জি, এবার মোশাররফ হোসেন, আমরা আর একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ভার্চুয়ালি যুক্ত আসছেন আমাদের সঙ্গে অ্যাডভোকেট জিয়া হাবিব। জিয়া হাবিবে আপনার কাছে যেতে চাই, আমরা আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। যারা ক্ষমতার অপব্যবহার করে, স্বেচ্ছাচারিতা করে, জবাবদিহিতার আওতায় আনতে হলে আসলে আইনের দিকটা আপনার কাছে জানতে চাই, যে তাদের ক্ষেত্রে আইন কি বলে।
যে মিসইউজ অফ পাওয়ার, ক্ষমতার অপব্যবহার, এটা বন্ধ করতে হবে, কারণ নাইলে স্বেচ্ছাচারিতার কারণে মানুষের অধিকার লঙ্ঘন হবে। এই জন্য আইন বলছে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের ঊর্ধ্বে যেহেতু কেউ নয়, সেই জন্য যিনি মোবাইল কোর্ট পরিচালনা করবেন তিনি যেমন আইনের অধীনে, যিনি যার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে তিনিও আইনের অধীনে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা স্বেচ্ছাচারিতা মনোভাব, এবং প্রশাসনিক ম্যাজিস্ট্রেট যারা, তারা দেখা যায় যে রাজনৈতিক বিভিন্ন দলীয় পরিচয় এবং এই বিভিন্ন ক্ষমতার দরদের পরিচয় দিয়ে তারা মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। এই ধরনের টেন্ডেন্সি আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে, মানবাধিকারের চরম লঙ্ঘন হবে। আমরা মনে করি যে প্রশাসনিক ম্যাজিস্ট্রেট যারা, তাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ল ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউকে এই দায়িত্বে না দেয়া, এবং বিশেষ করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে এই অভিযানে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু আইনের অনেক ছাত্র বাংলাদেশে রয়েছে যাদেরকে এই কাজে ব্যবহার করা যায়, মেধাবী ছাত্র ছাত্রীরা রয়েছে। এইভাবে করে বিচারক সংকট যদি কেটে ওঠা যায়, তাহলে আমরা বিপুল সংখ্যক ম্যাজিস্ট্রেটকে এই অভিযানে আইনের শাসনের আওতায় এনে পরিচালনা করতে পারবো, যেখানে অ্যাডভোকেট নিয়োগ করা যাবে, যেখানে আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকবে, ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হবে না। একটি সুন্দর মোবাইল কোর্ট সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আমরা শেষ করতে পারবো, এবং দেশে জনগণও তাদেরকে সহযোগিতা করবে, রাষ্ট্রকে জনগণকে সহযোগিতা করবে। এই ধরনের একটি আইনের শাসন আমরা অপেক্ষা করছি। যাতে সময় কম, আজ আলোচনা শেষ করতে চাই। অ্যাডভোকেট জিয়া হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শামসুল আলম পান্থ, আমরা আলোচনা শেষ করতে চাই। যে বিষয়টি বা যে ঘটনা দুটি আমরা দেখলাম ঘটলো, সেখানে আসলে একটি ব্যবসায়িক প্রভাব আছে। ব্যবসায়ী হিসেবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হওয়ার এবং ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হয়েছে, এর আসলে শুধু প্রসারী একটি প্রভাব পড়ে ব্যবসার ক্ষেত্রে। সেটি আসলে কতটা গ্রহণযোগ্য, এবং এই ধরনের কর্মকাণ্ডের ভিতরে কি পদক্ষেপ নেওয়া যায়, আপনি কি চিন্তা করছেন? আসলে শেষ পর্বে অনেকগুলো বিষয় আমাদের আজকের এই আলোচনা, অনেকগুলো টপিক আমরা রাষ্ট্রের ব্যাপারে আসলে চিন্তা করেছি বা অতীত ঘাটিয়েও দেখেছি, যেগুলো নিয়ে এখনও আমরা আলোচনা করতে পারি। যে প্রশ্ন আমাকে এই লাস্ট পর্বে করেছেন, আসলে একবার রেপুটেশন বা মান সম্মান একটা জায়গায় যদি এভাবে নষ্ট করা হয়, আসলে সেটা কতটুকু প্রভাব ফেলে, এটা ইনকামের পর্যায়ে হোক বা সুনামের পর্যায়ে হোক। যাই হোক, আমার ব্যক্তিগত অপিনিয়ন মত এটাই থাকবে, যেন এমন রুল অফ ল এস্টাবলিশ করা হয়, যেন ল এর আন্ডারে, যেটাই মাত্র আবারও বললো, আমিও সহমত পোষণ করছি যে রুল অফ লকে এস্টাবলিশ করার ধারাবাহিকতা এটাও হতে হবে যে দ্য ভিকটিম নিডস টু বি আন্ডার দ্য ল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ান হু ইজ অ্যাকিউজিং অফ ভায়োলেটিং সাম রুলস অর ল, যেটাকে আমরা মাত্রই বললাম। তবে আশাবাদী, আমরা 24-এ একটা বিশাল বড় গণ অভ্যুত্থান হয়, এখন 26 চলে আসে। বাংলাদেশের প্রত্যাশার জায়গাটা কি, আপিলটা কি? জি, আপিলটা এরকমটাই, যেন বর্তমান সরকার, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যারা রয়েছেন, মিনিস্ট্রিয়াল বডি যারা রয়েছেন ট্যুরিজম ক্ষেত্রে, এসব হোটেলের এগেনস্টে এরকম হয়রানিমূলক চেষ্টাটা কমানোর সাথে সাথে এমন একটা রুল অফ ল এস্টাবলিশ করা, যাতে জনমালে জনমনে যেন কোনো ধরনের আঘাত যেন না আনে, সেটার ব্যাপারে। পাশাপাশি এমন একটা পরিবেশ তৈরি করা, বিশেষ করে পাঁচ তারকামানের হোটেলগুলোতে, যেখানে বিদেশি অতিথিরা নিরাপদে থাকতে পারবে, এবং তারা দেশেরও একটি সম্মানের বিষয়, সুনামের বিষয়, যে কোনো ধরনের বিরূপ ধারণা তারা পোষণ না করেন। শামসুল আলম পান্থ, হাতে সময় কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আলোচনা শেষ করতে চাই। মঞ্জিল ভাই, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, প্রশাসনের জবাবদিহিতা, সেখানে থাকতে আসলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতার আসলে কোনো বিকল্প আছে? দেখুন, গণতান্ত্রিক রাষ্ট্রই কিন্তু এটা একটা ব্যবস্থাই যেখানে জবাবদিহি থাকবে। আসলে তো আমরা গণতান্ত্রিক প্র্যাকটিসটা করি না দেখে, সেই জন্য আমাদের এই প্রশ্নটা আসছে। গণতান্ত্রিক ব্যবস্থাই মানে জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা। এই ধরেন 5ই আগস্টের পরে পরিবর্তন হওয়ার পরে তখন কিন্তু 2-3-4 মাস কিন্তু জনগণের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে ডক্টর ইউনূস সাহেবকে বসাইলো, ওই কোনো কিছু চিন্তা করা হয় নাই যে সেই আমাদের রাষ্ট্রপ্রধান, সে কিছু করবে। কিন্তু 6-8 মাস পরে যখন নির্বাচন হচ্ছে না, এবং রাষ্ট্র 18 মাস পরে যখন রাষ্ট্র অকার্যকর হয়ে গেল, তখন কিন্তু ওই ব্যক্তির উপরে মানুষের আর কোনো কনফিডেন্স থাকলো না। যদিও তার কিছু সমর্থকদের আছে, সেটা অন্য, আমি মেজরিটির কথা বলছি। এবং সেইটা না হওয়ার প্রেক্ষিতে কিন্তু নির্বাচন হলো। নির্বাচন যে হতো এটা কিন্তু সত্য না, নির্বাচন হয়েছে ওই কারণেই যে রাষ্ট্র ফেইল হয়ে গেছে, সে আর পারছে না,
যার ফলে তো উনি সরাসরি গেলেন লন্ডনে গিয়ে কথা বললেন নির্বাচন দিচ্ছি, নাহলে তো নির্বাচন দিত কিনা, কারণ যারা পদে ছিল ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছিল তারা তো আরও 10 বছর থাকতে পারলে তাদের সুবিধা, তাদের অনেক হইতো, সুবিধা হইতো, তারা তো চায় না সেটা। সেই জন্য নির্বাচন হওয়ার পরে এখন আমরা ট্রেনের লাইন মতো চলে আসছি এখন গণতান্ত্রিক ধারায়। এখন হলো যারা ক্ষমতায় আছেন তারাই এই রাষ্ট্র ব্যবস্থাটাকে ঠিক করবেন। তারা যদি গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সঠিকভাবে করেন, রাষ্ট্রকে যদি রুল অফ লর মধ্যে নিয়ে আসেন, প্রশাসনকে যদি, পুলিশকে বিশেষ করে যদি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করেন, ল এনফোর্সিং এজেন্সিকে যদি সরকারের বিরোধী দলকে দমনের জন্য নির্দেশ না দেন এবং প্রশাসনকে যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেন, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে একটা ভালোর দিকে এগিয়ে যাব। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যখন চলে যাবে তখন কিন্তু রাষ্ট্র ভালো হতে বাধ্য। এবং সবচেয়ে গণতান্ত্রিক পদ্ধতিকে আর একটা আমাদের মাথায় রাখতে হবে, আগামী নির্বাচন আমার কেমন হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আগামী নির্বাচন যদি, যেমন আগের সরকারের তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করার কারণে আগামী নির্বাচনের টেনশন নাই, অর্থাৎ তারা চাইলেই আসতে পারবে, এই ব্যবস্থাটা হয়ে গেছিল না, যার ফলে কিন্তু তারা 15 বছরে তাদের অনেক ইয়েটা বেড়ে গেছে এবং যার ফলে কিন্তু ডিসপপুলার বেশি হয়েছে তারা। কিন্তু এইখানে আমাদের প্রশ্নটা হলো যে আগামী নির্বাচন, নেক্সট 5 ইয়ার পরে একটা নির্বাচন হবে, সেই নির্বাচন ব্যবস্থাটা আমাদের এখনই ঠিক করতে হবে, যেটা একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে কেউ কোনো প্রভাব খাটাতে পারবে না। ওই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে দেখবেন যারা সরকার পরিচালনা করছে তাদের মাথায়ও একটা চিন্তা থাকবে আমার তো নির্বাচনে আসতে হবে, কাজে তখন রাষ্ট্র অটোমেটিক্যালি ভালোর দিকে চলে যাবে। প্রয়োজন। জি, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবিএম মোশাররফ হোসেন, মোশাররফ ভাই, আলোচনা শেষ করবো, শেষ দিকে চলে এসেছি। আবারও আপনাকে স্মরণ করিয়ে দিই যে জবাবদিহিতায় আনার যে অঙ্গীকার নিয়ে আপনারা এত বিপুল মানুষের সমর্থন পেয়েছেন, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণে আসলে না, আমি যেটা আমি মঞ্জুর মোর্শেদ ভাইয়ের একটা জায়গায় আমি খুব জোর দিতে চাই, সেই জিনিসটা হলো যে কথাটি বলছে যে আগামী নির্বাচন মানুষ ভোট দিতে পারবে নাকি, এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। কারণ আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন, যে কয়টা নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, জনগণ তার মতো কিন্তু রায় দিয়েছে। সুতরাং আমি মনে করি রাজনৈতিক দলগুলি মাস্ট জবাবদিহিতার মধ্যে, সুশাসনের মধ্যে, দুর্নীতি দমনের মধ্যে তাদেরকে আসতেই হবে। কারণ 5 বছর পর 3 মাস কিন্তু জনগণের যখন, কারণ এখন তো আপনি অল নির্বাচন, নিউট্রাল গভর্নমেন্ট বলেন বা কেয়ারটেকার বলেন, সেটা হবে। অলরেডি তো 15 অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে, আংশিক বাতিল হয়ে গেছে, এখন তো ধরেন হয়ে যাবে, এটা সবার এটিচিউড তো একই। তাহলে নিশ্চয় 13 অ্যামেন্ডমেন্ট তো রিভাইভ করবে না, 13 অ্যামেন্ডমেন্ট তো অলরেডি রিভাইভ হয়ে গেছে, ওটা এনফোর্স করে দিয়েছে। হ্যাঁ, ওটা পার্লামেন্টে আপনার জাস্ট একটা ল তৈরি করা দরকার এই জন্য করা, কিন্তু না করলেও কোনো এনফোর্স করে দিয়েছে, অলরেডি দিয়েছে। তাইলে অবশ্যই আপনি একটা নিরপেক্ষ নির্বাচন অধীনে হবে। তো নিরপেক্ষ নির্বাচনের অধীন হলে জনগণ কিন্তু সার্বভৌম। এই কথাটা যদি রাজনৈতিক দলগুলি অনুধাবন করতে না পারে তাইলে কিন্তু তারা ব্যর্থ হবে। যার জন্য দেখেন বিএনপির এই 2 মাসে আপনি দেখেন কিছু কিন্তু আপনি প্রোগ্রেস দেখতে পাচ্ছেন। সেটা হলো একদিকে মব কালচার নাই, কিছু কিছু তো আছে, খুব কম, এটা রেয়ার, তাও এটা পার্সোনাল ইন্টার, এবং ওইটার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। 2 নম্বরে আইন শৃঙ্খলা আমরা নিয়ে যে খুব উদ্বিগ্ন ছিলাম যে উন্নতি হচ্ছে না, আপনি দেখবেন এই 2 মাসে কিন্তু র্যাপিডলি কিন্তু চমৎকার, কিন্তু খুনের সংখ্যা বেড়েছে। হ্যাঁ, এখন বাংলাদেশের মতো এই মাসে খুনের সংখ্যা, সেটা আপনি বাংলাদেশের মতো নানা ইকুয়েশনে নানা ঘটনা ঘটে, কিন্তু দেখবেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোথায় ঘটে কিনা সেগুলি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন আমলে কি রাষ্ট্র করতো। আমি তো মঞ্জুর মোর্শেদ ভাইদেরকে একটা ব্যাপারে খুব অভিযুক্ত করি। আমি তখন আমরা পালানো, ওই যে 7 জন ছাত্রকে নিয়ে গেল হাইকোর্টের, এমন কোনো বিচারপতি কি মানে উকিলরা ছিল না, এমন কোনো কেউ ছিল না, 7টা দিন শুনানি হচ্ছে না, কোর্ট বসতেছে না, অথচ হাইকোর্ট নীরব। তো যাদের কাছ থেকে আমরা আইনের শাসন শুনতে চাই, যাদের বাংলাদেশে একটা জবাবদিহিতা চাই, সেই প্রতিষ্ঠানই যখন অকার্যকর হয়ে যায় তখন সেখানে গণতন্ত্র কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। ওই প্রতিষ্ঠানকেও কার্যকরী করা তো যারা ক্ষমতায় থাকে তাদের দায়িত্ব। যাও, তাদেরও তো আপনি তো একদিকে বলছেন আপনি স্বাধীন, সার্বভৌম, তাহলে আপনি কেন পাচ্ছেন না? আমি তো ওই সময়, আমরা তো পালানো, আমরা দেখতাম টিভিতে যে 7টা ছেলেকে আপনি অ্যারেস্টও না, কি তাদের স্ট্যাটাসটা কি? আপনি বলছেন তারা গ্রেপ্তারও না, তাহলে তার কি স্ট্যাটাসে ছিল? তো ওই বিচারপতি এখন কি আছে? 7 জন না 10 জন? 7 জন, ওরা 7 জন ছিল। তাহলে ওই বিচারপতি কি এখনো আছে? আমি জানি না। ওই বিচারপতি যারা ওই বেঞ্চে বসছিল এখনো কি আছে আপনার? সবাই নাই না, ওই 2 জন আছে কিনা? না, আপনি তো ব্যবস্থা এদের জাতি, আমি তো তখন খুব নিজের ক্ষোভ আপনাদের প্রতি যে এই লয়াররা কি করে, অন্য জাস্টিসরা কি করে, কিন্তু কোনো প্রতিবাদ কিন্তু হয় নাই। তো এভাবে যদি প্রতিষ্ঠানগুলি কারো কাছে নতজানু হয়ে যায়, বিক্রি হয়ে যায়,
দুর্বল হয়ে যায়, তাইলে কিন্তু আপনি আইনের শাসন বলেন, জবাবদিহিতা বলেন, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কারণ আমাদের কিছু কিছু প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা, স্বাধীনভাবে স্বাবলম্বী করা, যারা একটা যে কোনো সরকারি দলের কিছু অ্যাটিটিউড থাকে, কিন্তু ওই প্রতিষ্ঠানগুলি কেন করা হয়েছে? এইটাকে প্রোটেক্ট করার জন্য। সেখানে যদি তারা ব্যর্থ হয় তাহলে সরকার স্বৈরাচারী হবেই। এর জন্য তো কিছু কনস্টিটিউশনাল বডি আছে। তো এই জায়গাগুলি কিন্তু আমাদের যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, তাহলে আপনি যে জবাবদিহিতার কথা বলেন, আইনের শাসনের কথা বলেন, জনগণের অধিকারের কথা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলেন, এগুলি বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। যার জন্য আমাদের প্রতিষ্ঠানগুলিকেও কিন্তু মাজা সোজা করে দাঁড়াতে হবে। এবিএম মোশাররফ হোসেন, মোশাররফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আজ আলোচনা শেষ করতে চাই। শামসুল আলম পান্থু, অ্যাডভোকেট মঞ্জিল মুর্শিদ এবং অ্যাডভোকেট জিয়া হাবিব, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।